আসসালামু আলাইকুম ভাইয়ারা, একটু দেরি হয়ে গেল আমার আসতে। তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। তোমরা একটু তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যাও। একটু তোমাদেরকে 1-2 মিনিট টাইম দেই, তাহলে আমরা ক্লাসটা শুরু করে ফেলবো। তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যাও। তাড়াতাড়ি তোমরা সবাই যুক্ত হয়ে যাও, আমরা এখনই ক্লাস শুরু করে ফেলবো। সবাইকে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। এমনি একটু আসতে দেরি হলো, তাও তোমাদের মনে হয় একটু কথা বাজছে, একটু হয়তো কথা বাজবে। মানে দেরি হওয়ার কারণটা তোমাদের দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। দেখো এই যে এই দেখো এই দেখো এই দেখো দেরি হওয়ার কারণ দেখেছো? তাও শেষ পর্যন্ত জট খুলতে পারি নাই, বুঝছো? আর মানে এখানে ওই যে একটু আগে ক্লাস, মানে এটা আমার অফলাইন রুম, তো ধরো ক্লাস নিচ্ছিলাম, ক্লাস নিতে নিতে করতে পারি নাই, মানে ওই জটটা ওরা লাগাই দিয়েছে, জটটা খুলতে পারি নাই। তো ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আমার লেখা তোমরা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা, মানে লেখা দেখতে পাচ্ছ কিনা, আর কথা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। তাই বোর্ডে একটা কথা লিখতেছি, সেই কথাটা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? তারপরে আমরা ক্লাস শুরু করব, ওকে? তোমরা তাহলে আমাকে সেটা কমেন্ট করে জানাও, তারপরে আমরা কাজ শুরু করব, ওকে? তাহলে দেখো, আমি একটা কথা লিখতেছি, এই কথাটা তোমরা কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? এই কথাটা একটু কমেন্টে লেখো, এই কথাটা একটু কমেন্টে লেখো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা আর কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা লেখা ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা আর কথা শুনতে পাচ্ছ কিনা, ওকে? আর আমি তোমাদের জন্য আজকে বাসায় যাই নাই, এখন আমি আমার অফিসে আছি। সুতরাং তোমরা যতক্ষণ অ্যাটলিস্ট 50 জন থাকবা ততক্ষণ ক্লাস চালায় যাবো, নো টেনশন, ওকে? ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি, ঠিক আছে? আমরা ক্লাস শুরু করি, ওকে? তাহলে তোমরা শুনতে পাচ্ছ, আমরা আর দেরি না করি। তাহলে আমরা যেই অধ্যায় শুরু করব, আমরা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় শুরু করব। এটা হচ্ছে গ্র্যাভিটি, তাই না? অধ্যায় হচ্ছে গ্র্যাভিটি। তাহলে এই অধ্যায়টা কখন শুরু হলো চিন্তা করো, প্রায় 1600 সালের আশেপাশে নিউটনের মাথার উপরে আপেল এসে পড়লো, তাই না? নিউটনের মাথার উপরে যখন আপেল এসে পড়লো তখনই তো এই সব কিছু, তাই না? তাহলে নিউটনের মাথার উপরে যখন আপেল এসে পড়লো, নিউটন চিন্তা করলো আপেলটা কেন নিচে আসলো, উপরে কেন গেল না? তখন চিন্তা করলো পৃথিবীতে সামথিং আপেলটাকে নিচের দিকে টানতেছে। টানতেছে মানে কি? নিচের দিকে আপেলটাকে আকর্ষণ করতেছে। আমরা যদি একটু চিন্তা করি, সাপোজ একটা আপেল আকার চিন্তা করি, ওরে আমার আপেল রে, এ দেখো আপেল, ঠিক আছে? এটা কি? এটা হলো আপেল। তাহলে আপেল লাল রঙের হয়, তাই লাল রং দিলাম। তাহলে আপেলটা এই নিউটন এখানে বসছিল, তারাও নিউটন আঁকে, কি সুন্দর নিউটন, এটা হচ্ছে নিউটন। তাহলে নিউটনের মাথার উপরে আপেলটা পড়লো, তাহলে চিন্তা করলো নিশ্চয়ই আপেলটাকে নিউটন আকর্ষণ করেছিল। তাহলে আপেলটাকে নিউটন আকর্ষণ করেছিল, তা আসলে নিউটন আকর্ষণ করে নাই, আকর্ষণ করছে গিয়ে নিউটন কোথায় ছিল? নিউটন ছিল এই জায়গাটায়। মানে সোজা একটা প্রশ্ন, খুব বাচ্চাদের একটা কোশ্চেন করি। এটা হচ্ছে আমাদের পৃথিবী, খেয়াল করো, এটা হচ্ছে আমাদের পৃথিবী। তাহলে এটা যদি আমাদের পৃথিবী হয়, তাহলে আমরা কোন জায়গায় থাকি বলো তো? ধরো আমরা এখানে থাকি, ধরো এটা কি আমরা, এটা কি আমরা, ধরো এটা কি আমরা, নাকি আমরা এইখানে থাকি, নাকি এইখানে থাকি আমরা? খেয়াল করো তো, নাকি আমরা এইখানে থাকি, নাকি আমরা এইখানে থাকি? এটা আমরা। তাহলে 3টা অপশন দিই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এ নাম্বার অপশন, এটা হচ্ছে আমাদের বি নাম্বার অপশন, এটা হচ্ছে সি নাম্বার অপশন। এটা যদি পৃথিবী হয়, এখানে একটা বলও ছিল পৃথিবীর মতো, তাহলে আমরা পৃথিবীর কোন জায়গাটায় থাকি? আমরা কি পৃথিবীর উপরে থাকি, নাকি পৃথিবীর ভিতরে থাকি, নাকি একবারে তলানির কোনো একটা জায়গায় থাকি? আমরা কোন জায়গায় থাকি একটু তাড়াতাড়ি কমেন্টে লিখে ফেলো তো তোমরা, আমরা কোন জায়গাতে থাকি দেখি। সায়েদ লাবিব, তুমি বলেছো আমরা থাকি উপরে, এ নাম্বার অপশানে। তানহাও বলেছো এ, হীরামণি বলেছো এ। দেখি তোমরা আর কে কি বলছো। জাহিদ বলছো এ, তারপরে অনুরাধা বলছো এ, সবাই এ, সুন্দর। তার মানে তোমরা সবাই উত্তরটা জানো যে আমরা অ্যাকচুয়ালি থাকি কোথায়? আমরা পৃথিবীর পৃষ্ঠে থাকি। কোন জায়গায় থাকি? আমরা থাকি পৃথিবীর পৃষ্ঠে। তাহলে আমরা যদি পৃথিবীর পৃষ্ঠে থাকি, তার মানেটা কি? তার মানে হচ্ছে আমরা পৃথিবীর এই পৃষ্ঠে অবস্থান করি। তার মানে অ্যাকচুয়ালি নিউটন কোথায় ছিল? এই নিউটন কোথায় ছিল? নিউটন এইখানে বসেছিল। তাহলে নিউটন যদি উপরে বসে থাকে, মানে নিউটন যদি পৃথিবীর পৃষ্ঠে থাকে, তাহলে নিউটন চিন্তা করলো যদি এখানে কিছু না থাকতো, আপেলটা আরও নিচে চলে যাইতো। তার মানে তখন বুঝলো যে সামথিং এনিথিং
কেন্দ্রের দিকে আপেলটাকে টানতেছে। এই যদি আপেল হয়, এই আপেলটাকে কেন্দ্রের দিকে টানতেছে, তখন চিন্তা করলো এখানে সামথিং আছে, ঠিক আছে? তো এখান থেকে উৎপত্তি। আমরা এখন ডাইরেক্ট মহাকর্ষ বলে চলে যাই, আর টাইম নষ্ট না করে আমরা ডাইরেক্ট মহাকর্ষ সূত্রে চলে যাই। তাহলে আমরা এখন লিখবো নিউটনের মহাকর্ষ সূত্র। ওকে, তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র। তাহলে আমরা এখন দেখব কি মহাকর্ষ সূত্র। খেয়াল করো, মহাকর্ষ সূত্র। তাহলে মহাকর্ষ সূত্রে একটা বল থাকে। কি থাকে? বল থাকে। বলতেছে মহাকর্ষ সূত্রে এটা যদি একটা বস্তু হয়, এর ভর যদি m1 হয়, এটা যদি আর একটা বস্তু হয়, এর ভর যদি m2 হয়, তাহলে আকর্ষণ বলের পরিমাণ, খেয়াল করো, আকর্ষণ বল কুলম্ব সূত্র থেকে এটা একটু এই জায়গাটায় পার্থক্য। আকর্ষণ বল F ইজ প্রপোর্শনাল টু m1 ইন্টু m2, মানে m1 m2-র গুণফলের সমানুপাতিক, এবং এর কেন্দ্র থেকে এর কেন্দ্র পর্যন্ত দূরত্ব যদি d হয়, তাহলে এই বলটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সুন্দর করে যদি আমি মিলাই, তাহলে আসে F ইজ প্রপোর্শনাল টু m1 m2 ডিভাইডেড বাই d স্কোয়ার। এখন যদি আমি সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিই, তাহলে একটা ধ্রুবক আনতে হয়। ওই ধ্রুবকটাকে বলা হয় সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, জি m1 m2 ডিভাইডেড বাই d স্কোয়ার। তাহলে দেখো, আমরা আলটিমেটলি এই সূত্রটা তোমরা ক্লাস 9-10-এই দেখছিলা, এইটুকুটাতেও এখন যদি আবার একই জিনিসই জানো তাহলে কেমন লাগবে। জি m1 m2 বাই d স্কোয়ার, এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। এটা আমরা সবাই পারি, এটা আমার বিষয় না। বিষয়টা হচ্ছে বল কেমন রাশি। বল একটা ভেক্টর রাশি। তাহলে খেয়াল করো, এই বল হচ্ছে একটা ভেক্টর রাশি। এটা কি রাশি? ভেক্টর রাশি। তাহলে বাম পাশ যদি ভেক্টর হতে হয়, ডান পাশও ভেক্টর হইতে হবে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বাম পাশ ভেক্টর হইলে ডান পাশও ভেক্টর হইতে হবে। তাহলে মনে করো, আমি যদি এখন বাম পাশে এফ এর উপরে একটা ভেক্টর চিহ্ন দেই, তাহলে আমার ডান পাশ কেমন দাঁড়াবে? আমি একটু তাহলে অপশান দেই। এ ভেক্টর সমান হোয়াট? এ নাম্বার অপশান, ওই আগে যা লিখলাম তাই লিখে দিলাম, m1 m2 ডিভাইডেড বাই d স্কোয়ার। বি নাম্বার অপশান, জি m1 m2 ডিভাইডেড বাই d স্কোয়ার ইন্টু d ভেক্টর দিয়ে গুণ করলাম। সি নাম্বার অপশান, জি সমান m1 m2 বাই d কিউব ইন্টু একটা একক ভেক্টর দিয়ে গুণ করলাম। ডি নাম্বার অপশান, জি m1 m2 বাই d স্কোয়ার, জানি না চিনি না, আগে একটা একক ভেক্টর দিয়ে, মানে একটা কিছু না, একটা নর্মাল একক ভেক্টর দিয়ে গুণ করলাম। এই 5টা প্রশ্ন যদি করি, তাহলে এই 4টা অপশনের মধ্যে কোনটা অপশন হবে, মানে এফ এর ভেক্টর ফর্ম কোনটা হবে এই 4টার মধ্যে? একটু কমেন্ট করে জানাও তো, এফ এর ভেক্টর ফর্ম কোনটা হবে? একটু কমেন্ট করে জানাও, এফ এর ভেক্টর ফর্ম কোনটা হবে? এফ এর ভেক্টর ফর্ম কোনটা হবে? দেখি তোমরা কে সবার আগে উত্তর দিতে পারো। অনেকেই উত্তর দিয়েছো সি, অনেকেই ডি, অনেকেই সি, অনেকেই ডি, অনেকেই বলছো সি, অনেকেই ডি। তাহলে সি ডি কিন্তু একটা দ্বন্দ্ব বেঁধে গেছে। এটা কিন্তু খুব বেসিক একটা কোশ্চেন। সি ডি নিয়ে দ্বন্দ্ব বাঁধা যাবে না, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ জায়গায় এটা। জাস্ট একটা স্কেলার মানকে ভেক্টর বানাইতেছি আমরা, একটা স্কেলার মানকে ভেক্টর বানাইতেছি, যেটা একটা ভেক্টর রাশি। অনেকেই ডি বলছো, হোয়াট ইজ সেন্টার অফ গ্র্যাভিটি, ওটা পরের কথা। অনেকেই ডি বলছো, অনেকেই সি বলছো। যারা সি বলছো ভাইয়া পুরা, তোমাদের কিন্তু একটা গ্রস জায়গায় একটু সমস্যা হচ্ছে। উত্তর কিন্তু সি হবে না, উত্তর হচ্ছে ডি। উত্তর হচ্ছে ডি। এইটা হচ্ছে উত্তর, এইটা হচ্ছে উত্তর। তোমরা অনেকেই কিন্তু যারা একটু না বুঝে মুখস্থ করছো, তারা সি উত্তর দাগাইতেছো। সি উত্তর হবে না, সি কোনোভাবেই উত্তর হবে না, উত্তর ডি হবে। আবারও বলতেছে, উত্তর হবে ডি, জি m1 m2 বাই d স্কোয়ার ইন্টু ডি একক ভেক্টর। আমরা এখন ক্লিয়ার করি কেমন করে এটা হলো। দেখো এটা কেমন করে হলো আমি ক্লিয়ার করি, তাহলে তোমাদের আর এই ভুলটা থাকবে না। খেয়াল করো, এটা এরকম করে হলো জিনিসটা, যে আমরা কি জানি? আমরা জানি মহাকর্ষ বল কেন্দ্র বরাবর কাজ করে। মানে ধরো এটা যদি m1 হয়, এটা যদি m2 হয়, তাহলে এদের যে সেন্টার লাইনটা আছে, মানে এর কেন্দ্র থেকে এর যে কেন্দ্র, এই কেন্দ্র বরাবর যে লাইনটা আছে, এই লাইন বরাবর ফোর্স কাজ করে, এবং ফোর্সটা হয় আকর্ষণধর্মী। মানে m1 ভরকে m2 নিজের দিকে আকর্ষণ করবে, m2 ভরকে m1ও নিজের দিকে আকর্ষণ করবে।
দুইমুখী ফোর্স হয়, মহাকর্ষ বলে দুইমুখী ফোর্স হয়, এই একে টানে এই একে টানে। ওকে, তো এটা আমাদের বিষয় না, বিষয় হচ্ছে আমরা যে কোনো স্কেলার মানকে যখন ভেক্টর বানাই তখন আমরা অ্যাকচুয়ালি কিছুই তেমন একটা করি না, কি করি, ইউনিট ভেক্টর দিয়ে গুণ দিই। কি করি, চুপ করে বললাম, ইউনিট ভেক্টর দিয়ে গুণ দিই। ইউনিট ভেক্টরটা কোন বরাবর হতে হবে, অবশ্যই বল এর দিক বরাবর হতে হবে। কোন বরাবর হতে হবে, বলের দিক বরাবর ইউনিট ভেক্টর দিয়ে গুণ করতে হবে। মানে বিষয়টা বোঝো, দেখো সাপোজ তোমার কাছে 50 টাকা আছে। কয় টাকা আছে তোমার কাছে, 50 টাকা। দেখো তোমার কাছে 50 টাকা আছে সাপোজ, আমি বললাম না তোমার কাছে 50 টাকা নাই ভাইয়া, তোমার কাছে কি আছে, তোমার কাছে 50 ইন্টু 1 টাকা আছে। তাহলে কি তোমার কোনো পরিবর্তন হলো, কোনো পরিবর্তন কিন্তু হলো না। তুমি কিন্তু এটাই মনে করলা তোমার কাছে 50 টাকায় অ্যাকচুয়ালি আছে, কোনো পরিবর্তন হইল না। কিন্তু মানে আমি যদি 1 দিয়ে দুনিয়ার যারেই গুণ করি না কেন তার মানের কোনো পরিবর্তন হয় না। তাই যে কোনো ভেক্টর বানানোর জন্য যদি আমি একটা স্কেলার কিছু জানি, যেমন এখানে জানতাম যে এফ এর মান হচ্ছে gm1m2/d², একে যদি আমি ভেক্টর বানাইতে চাই আমার কিচ্ছু করার দরকার নাই, এফ এর যে দিক ওই দিক বরাবর একক ভেক্টর দিয়ে গুণ করে দেব। কি দিয়ে গুণ করব, একক ভেক্টর দিয়ে গুণ করব। তার মানে কি, তার মানে হচ্ছে এফ এর দিক কি, মহাকর্ষ সূত্র বলে যে এদের কেন্দ্রের সংযোগ সরলরেখা বরাবর। কেন্দ্রের সংযোগ সরলরেখা মানে কি, ডি বরাবর না? তাহলে কি করব, কোন একক ভেক্টর দিয়ে গুণ দিব, ডি এর একক ভেক্টর দিয়ে গুণ দেব। তার মানে এফ ইকুয়ালস টু gm1m2/d² যদি হয়, আমি যদি এফ এর উপরে একটা ভেক্টর দেই তাহলে কি করব, এফ এর একক ভেক্টর দিয়ে গুণ দিব মানকে, নরমাল ভেক্টর না, একক ভেক্টর। একক ভেক্টর কি, ডি বরাবর কাজ করে। সো gm1m2/d² ইন্টু ডি এর একক ভেক্টর। এখন একক ভেক্টর সমান আবার আমরা কি জানি, খেয়াল করো, যে কোনো একক ভেক্টর মানে আমি জানি কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ। তাহলে কোনো ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করি, এখানে যদি তাই লিখি তাহলে খেয়াল করো gm1m2/d² আর ডি কে লিখলাম d/d এর মান, তাইলে দাঁড়ায় জিনিসটা gm1m2/d³ কিন্তু তখন এখানে হবে নর্মাল ভেক্টর। তাহলে অ্যাকচুয়ালি আমি যদি এফ কে ভেক্টর বানাই আমি দুইটাই স্টাইলে লিখতে পারি, আর কোনো স্টাইলে আমি লিখতে পারবো না। একটা হচ্ছে এটা নর্মালি একক ভেক্টর দিয়ে গুণ, আরেকটা হচ্ছে একক ভেক্টরটাকে যদি ভাঙি তাহলে এখানে একটা ডি ভেক্টর আসবে, নিচে একটা কিউব আসবে। এটা কিন্তু কোনো মুখস্থ না, এটা একটা বেসিক। জাস্ট একক ভেক্টর দিয়ে একটা স্কেলার মানকে যদি আমি গুণ করে দিই তাহলে সেটা নর্মাল একটা ভেক্টর রাশি হয়ে গেল। জাস্ট একক ভেক্টর দিয়ে যদি গুণ করি তাহলে একটা নর্মাল ভেক্টর হয়ে গেল। ঠিক আছে, এই যারা ক্লিয়ার দেখতে পাচ্ছ না, আমি কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি, বুঝলা? তোমরা জাস্ট তোমাদের ওটাকে 550-এ সেট করে নাও, ক্লিয়ার দেখতে পারবা, কোনো সমস্যা হবে না। ওকে, তাইলে আমরা এখন একটা আমরা কি একক ভেক্টর হিসাবে এফ ক্যাপ দিতে পারতাম ডি ক্যাপ এর বদলে? না, দিতে পারতাম না ভাইয়া, আমরা এফ ক্যাপ দিতে পারতাম না, কারণ এফ ক্যাপের দিক তো আমি জানি না। আমাকে তো জানাশোনা একটা দিক দিতে হবে। আমি জানি কার দিক, আমি জানি ডি এর দিক, কারণ দূরত্ব দিক কোন বরাবর, সরণটা কার থেকে কার বরাবর এটা আমি জানি। তাই আমি যার দিক জানি তার দিক আমাকে দিতে হবে। আমি কার দিক জানি, আমি জানতাম কার দিক, ভাইয়ারা ভালো করে খেয়াল করো, আমি ডি এর দিক জানি। ডি এর দিক হয় এই বরাবর, নাহলে এই বরাবর। তো এই বরাবর ডি যদি হয় তাহলে এই বরাবর বল আমরা চিন্তা করব, কোনো সমস্যা নাই। কিন্তু বুঝতে পারছি কি, তাহলে এই বরাবর ডি চিন্তা করব, চিন্তা করে জাস্ট এখানে বসাই দিব, তাইলেই হয়ে যাবে। সুতরাং এফ ক্যাপ দেওয়া যাবে না, ডি ক্যাপই দিতে হবে। ওকে, তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো। ভাইয়া আপনার ক্যামেরাটা একটু উঁচু করেন, আপনি সামনে আসলে মুখ দেখা যায় না। ভাইয়া আসলে আমার বোর্ডে আরো অনেক কিছু লেখা আছে, সেই জন্য মানে বোর্ডের এই জায়গাটা ঠিক করতে গেলে আমাকে একটু কাটা দেখতে হবে, কোনো সমস্যা নাই, নাইলে বোর্ডটা অনেক ডিজাইন করা একটু সমস্যা আছে। ওকে, তাহলে আমরা শুরু করি। ওকে, তাহলে এইটুকুটা বুঝতে পারলাম। একটা জিনিস শিখাইলাম তোমাদেরকে, সেটা কি, সেটা হচ্ছে এফ ভেক্টরটাকে কেমন করে আমরা ভেক্টর লিখতে পারি, ভেক্টরে লিখতে পারি। এইটা হবে, এটা কোনো মুখস্থ জিনিস না। একক ভেক্টর দিয়ে গুণ, এটাকে ভাঙলে ভেক্টর বাই ওই মান চলে আসে, তাইলে ক্লিয়ার, আর কোনো কাহিনী নাই। ওকে, এবার আমরা চলে আসি, খেয়াল করো। এইখান থেকে একটা খুব বেসিক প্রশ্ন আসতে পারে। এর আগে আমি একবার ফিজিক্স অলিম্পিয়াডে সেট করছিলাম কোশ্চেনটা। তোমরা যারা ফিজিক্স অলিম্পিয়াডে রেগুলারলি অংশগ্রহণ করো তাদের করার কথা প্রশ্নটা। খেয়াল করো, দেখো অঙ্কটা খুবই ইজি। বলতেছে, দেখো প্রশ্নটাকে আমরা বুঝে নিই। এটা একটা 10 কেজি বস্তু, ধরো এটা আর একটা 20 কেজি বস্তু। তাহলে দুইটা বস্তু আমি তোমাদেরকে দিয়ে দিলাম, বললাম এদের মাঝখানের দূরত্ব হচ্ছে ডি। ভালো করে খেয়াল করো, এদের মাঝখানের দূরত্ব হচ্ছে ডি, ঠিক আছে?
দিয়ে বলতেছে এরা বাতাসে যখন অবস্থান করে, খেয়াল করো, এরা যখন বাতাসে অবস্থান করে তাহলে এদের মধ্যে মহাকর্ষ বল Fg, এদের মধ্যে মহাকর্ষ বল কত? Fg। বাতাসে এদের মধ্যে মহাকর্ষ বল হচ্ছে Fg। কত? Fg। কত? Fg। এবার কি করলাম, আমি এই গোটা জিনিসটাকে পানির মধ্যে ডুবাই দিলাম। খেয়াল করো, এটা পানি, দেখো এই পানি, আমি পানির মধ্যে ডুবাই দিলাম এই গোটা জিনিসটাকে। এটা কিন্তু সেম, মানে দূরত্ব একই রাখবো, বস্তুটার ভরও একই রাখবো, সব কিছু একই রাখবো। রেখে কি করলাম, এই দেখো কি করলাম, আমি পানির মধ্যে ডুবাই দিলাম, পানির মধ্যে চুবাই দিছি। পানির ঘনত্ব কত এটাও আমরা জানি, খেয়াল করো, পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। 1000 কেজি পার মিটার কিউব দিয়ে আমি কি করলাম, এই জিনিসটাকে পানির মধ্যে চুবাই দিছি। কারে চুবাইছি? 10 কেজি এবং 20 কেজি ভরের একটা বস্তুকে পানির মধ্যে চুবাই দিছি, যাদের বাতাসে মহাকর্ষ বলের মান ছিল Fg। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে সেম, এদের ডিস্টেন্স পরিবর্তন হয় নাই, কিছুই পরিবর্তন হয় নাই। পানিতে মহাকর্ষ বলের পরিমাণ কত? পানিতে মহাকর্ষ বলের মান কত? বলের পরিমাণ কত? পরিমাণ কত? দেখি কে সবার আগে উত্তর দিতে পারে, কে সবার আগে উত্তর দিতে পারে। দেখি তোমাদের বেসিক কত ক্লিয়ার, কে সবার আগে উত্তর দিতে পারে। রেডি? দেখি সায়েদ বলছে Fg, বাকিরা কি বলতে পারো দেখি, সবার আগে কে উত্তর দিতে পারে আমি একটু খেয়াল করি। নাদিরা বলছো Fg, বাকিরা তাড়াতাড়ি বলো কি হতে পারে। কি করছি, এই জিনিসটাকে পানির মধ্যে ডুবাই দিছি, পানির মধ্যে ডুবাইলে এখন নতুন মহাকর্ষ বল কত? সেম হবে। তারপরে নির্ঝর বলছো 20 নিউটন, অনেকেই বলছো Fg, একই সেম Fg। অনেকে আবার mg বলছো, mg না কিন্তু, উত্তরটা কি হবে? ইয়েস, তাও অনেকে তোমরা সঠিক উত্তর দিতে পারছো, দ্যাটস গুড। উত্তরটা সেমই হবে, মানে কোনো অঙ্ক করার দরকার নাই, উত্তর হবে Fg। অ্যান্সার ইজ Fg, এটাই অ্যান্সার। গুড, তোমরা অনেকেই পারছো, ফ্যান্টাস্টিক। কেমনে পারছো? এরকম করে যে আমরা কি জানি, খেয়াল করো, F ইকুয়ালস টু G m1 m2 ডিভাইডেড বাই d স্কোয়ার। তো এই দুইটা বস্তুর ভর, এটাও 10 কেজি, এটাও 10 কেজি, 20 কেজি। বাতাসেও তা ছিল, পানিতেও তাই। এদের মধ্যবর্তী দূরত্ব বাতাসেও ডি ছিল, পানিতেও ডি, মানে এটাও একই। তাহলে খেয়াল করো, m1 যা ছিল তাই, m2 যা ছিল তাই, ডি যা ছিল তাও তাই, থাকলো কে জি। এই জি এর নাম কি? এই জি এর নাম হচ্ছে, খেয়াল করো, এই জি মানে হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, মহাকর্ষ ধ্রুবক, যার মান পৃথিবীর যে কোনো জায়গায়, বাতাসে, পানিতে, মাটিতে, বায়ুতে, এভরিওয়্যার, যার মান কত? যার মান হচ্ছে 6.673 10⁻⁻11। আমি একটু এককটা লিখি, তোমরা দেখো তো ঠিক লিখেছে নাকি। নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। ঠিক লিখেছি? আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাও তো, এই এককটা ঠিক লিখলাম নাকি ভুল লিখলাম, বা জি এর মানটা ঠিক লিখলাম নাকি ভুল লিখলাম, জি এর মানটা ঠিক লিখলাম নাকি ভুল লিখলাম, একটু কমেন্ট করে জানাও তো ভাইয়া, পুরা ঠিক লিখেছি নাকি ভুল লিখেছি, এই জি এর মানটা ঠিক লিখলাম নাকি ভুল লিখলাম। দেখো তো, এটার মান 6.670 10⁻³ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। ঠিক লিখলাম? ভুল ভুল ভুল, খালি ভুল করি রে, ভুল করতে করতে শেষ, বুঝলা, খালি ভুল করি। তাহলে উত্তর কি ভুল? আমরা করতেছি মহাকর্ষ, মহাকর্ষে কুলম্ব চাচা আসবে কোত্থেকে, তাই এটা হবে না। এখানে কি হবে? পার কেজি স্কোয়ার, পার কেজি স্কোয়ার। এবার ঠিক আছে, দেখো, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, তাহলে আর কোনো প্রবলেম নাই। কত হবে? কেজি স্কোয়ার। এটা তোমরা 19-এ দেখে এসছো, এটা নিয়ে আর কোনো কথা নাই। পার কেজি স্কোয়ার, মানে এই জায়গাটা ভুল করছিলে, তোমরা ধরে ফেলছো। এবার আমি একটু ফিলিংস দেই তোমাদেরকে, খেয়াল করো, একটু ফিলিংস যদি দেই, একটু ফিলিংস চিন্তা করো। অনেক সময় আমরা ভুলে যাই 6.673 10⁻⁻11 নাকি +11, এইগুলা কিন্তু ভুলা যাবে না, এগুলা একটা বেসিক জিনিস। কেন জানো? খেয়াল করো, এখানে অলওয়েজ মাইনাস কেন হবে? এই জি অ্যাকচুয়ালি কি মিন করে, কি মিন করে আমরা একটু চিন্তা করি। খেয়াল করো, ইফ m1 সমান m2 সমান 1 এবং d সমান যদি 1 হয়, এর মানে কি? যদি দুইটা বস্তুর ভর 1 কেজি হয়, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার হয়, তারা যে বলে একে অপরকে আকর্ষণ করে তাকে বলা হয় মহাকর্ষ বল। এবার একটু চিন্তা করো তো, নর্মালি চিন্তা করো, ধরো
এটা একটা 1 কেজি ভরের বস্তু, 1 কেজি ভর, আমাদের ভরের থেকে অনেক কম। ধরো এটা আরেকটা 1 কেজি ভর, আমাদের ওজনের থেকে মোটামুটি অনেকখানি কম। এদেরকে 1 মিটার দূরে রাখলে এরা কি এমন বল ফিল করে? কেউ তো নড়েই না। নড়েই না মানে কি? ঘর্ষণ বল অনেক কম। নড়ে না মানে কি? নড়ে না মানে হলো ঘর্ষণ বল অনেক কম, তাই তো নড়ে না নাকি? মানে ঘর্ষণ বলের তুলনায় এই বলটা অনেক কম। তাহলে আমরা ধরো মোটামুটি 60 কেজি মানুষ যদি একটা বেঞ্চের দুই পাশে বসি, তেমন একটা বল ফিল করি। পাশের জনের জন্য তুমি কোনো বল ফিল করো? কোনো বল ফিল করো না। কারণটা কি? মহাকর্ষ বল অনেক দুর্বল, উইক একটা বল, এত কম উইক যে তেমন বোঝাই যায় না। তো তেমন বোঝাই যায় না, তাই এর মানটা খুব কম। সেই জন্য মনে রাখতে হবে এই ফিলিংসে এর উপরে অলওয়েজ -11, মানে অনেক ছোট একটা বল। 1 কেজি ভরের বস্তু দুইটা খুব সামান্য বলে একে অপরকে আকর্ষণ করে, খুবই স্লাইট, একবারে নগণ্য একটা বলে আকর্ষণ করে। তাহলে আমরা বুঝে গেছি যে এই জিটাকে বলা হয় সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। এর জন্য আমরা এত কিছু করলাম, ঠিক আছে? এর জন্য আমরা এত কিছু করছি। ওকে, তাহলে এবার আমরা এখান থেকে একটু জি এর দিকে চলে যাব। ওকে, দেখি তোমরা কি বলতেছো, একটু তোমাদের কথা নিয়ে নেই। আচ্ছা, ক্লাস 8-এ থাকার সময় মুখস্থ করার কোনো দরকার নাই ভাই, ফিলিংস। আচ্ছা, অ্যাডমিশন জার্নি এখনই বলবো? একটু পরে বলি, একটু পড়াই নেই, আগে শিখাই নেই, অনেকের ঘুম পারবে তখন বলবো। ওকে 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 এবার আমরা তাহলে এই টপিক্সটা থেকে বার হয়ে এবার আমরা আরেকটা টপিক্সে যাই। দেখো, গ্র্যাভিটি নিয়ে খুব মজার জিনিস আছে। একটা কথা বলি, তোমরা মনে হয় স্থির তড়িৎ পড়ে ফেলেছো এবং অনেক দারুণ করে পড়েছো। স্থির তড়িৎ যেহেতু তোমরা অনেক মজা করে পড়ে ফেলেছো, এটা নিয়ে একটা কথা বলি। স্থির তড়িৎ অধ্যায় যদি তোমাদের পড়া হয়ে যায়, মহাকর্ষ অধ্যায় ওখানে 80% শেষ হয়ে গেছে। একই জিনিস। স্থির তড়িৎ অধ্যায় তো বরং গাউসের ল আছে, মহাকর্ষের তাও নাই, ওটা দিয়ে এখানকার সব কিছু করে ফেলা যায়। যেহেতু তোমরা স্থির তড়িৎ করছো, আমি গাউসের ল দিয়ে মহাকর্ষ দেখাবো লাস্টের দিকে। তো ওটা পড়ে গেলে ওটা জাস্ট রিভিশন দিলেই মহাকর্ষ শেষ হয়ে যায়, আর কিছুই নাই, এখানে কোনো এক্সট্রা কিছু নাই। দেখো, এখানে মহাকর্ষ সূত্র বললাম, ওখানে কুলম্ব পড়ছো, একই জিনিস, কোনো আলাদা পার্থক্য নাই। এখানেও গোলকের ভিতরে প্রাবল্য পড়বা, ওখানেও তাই পড়ছো। ওকে, তাহলে এবার আমরা যে জিনিসটা খেয়াল করব, খেয়াল করে দেখো। ধরো F = G(m1 m2/d² ছিল, তাই না? এমন যদি হয় এই m1 আর m2-র মধ্যে একটা বস্তু হচ্ছে পৃথিবী, ভালো করে খেয়াল করি, মানে আমরা যদি একটা পৃথিবী আঁকি, এটা হচ্ছে আমাদের পৃথিবী, আর আমরা ধরো এখানে আমরা আছি কোথায়? পৃথিবীর পৃষ্ঠের উপরে। খেয়াল করো, এটা হচ্ছে আমি, এই যে কি সুন্দর করে আমাকে আঁকাই, দেখো, এই দেখো আমি হেভি সুন্দর আঁকতে পারি। বাংলাদেশে 13টা জায়গায় চান্স পাইছি, কোথায় চান্স পাইনি? বুয়েটের আর্কিটেকচারে। যাই হোক, ওটা নিয়ে কথা না বলি, দেখো কি সুন্দর আমি। তাহলে এই আমি ধরো এটাকে দিলাম m1 আমার ভর, আর দ্বিতীয় বস্তু m2 না দিয়ে আমি 2 নম্বর বস্তুটাকে এই করে বললাম এই পৃথিবী হচ্ছে 2 নম্বর বস্তু। তাহলে 1 নম্বরটা হচ্ছে আমি, আর 2 নম্বরটা যদি পৃথিবী হয়, তখন এই সূত্রটাকে আমরা কেমন করে লিখবো? খেয়াল করো, একটা জিনিস দেখো, এই আমার এখান থেকে এই যে দূরত্বটা, এটাকে আমি ডিও বলতে পারি, আরও বলতে পারি, আমি ডি বললাম, কোনো সমস্যা নাই। পৃথিবী মানে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব নিতে হবে। ওকে, এই কেন্দ্র থেকে আমার পর্যন্ত দূরত্ব কত? ডি। তাহলে খেয়াল করো, তাহলে F = তখন আমি কি বলতে পারবো G(m1) মানে আমার, এটা ঠিক আছে, আর m2 হয়ে যাবে পৃথিবীর ভর M /d²। এইটা তো একই জিনিস লিখলাম, কিন্তু একটা এমে যদি পৃথিবী থাকে, তখন আমরা এই বলটাকে বলতে পারি অভিকর্ষ বল। তখন আমি কি বলতে পারি? অভিকর্ষ বল। খেয়াল করো, অভিকর্ষ বল। এবার মজার জিনিস কি দেখো, আমরা কিন্তু একটা জিনিস জানি যে বল সমান ma, F সমান ma। আমি অনেক সময় মজা করে বলি ফাদার সমান মাদার। তোমরা দ্রুত আমাকে একটা কথা বলো তো, F সমান ma সূত্রটা যে আমরা এরকম করে লিখলাম, এটা কি কমপ্লিটলি ঠিক? কমপ্লিটলি কি ঠিক? আসলে কমপ্লিটলি এভাবে লিখলে ঠিক না। F সমান ma তে F কি? আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি F কি, এ নাম্বার অপশানে দিলাম যে কোনো বল, বি নাম্বার অপশান লব্ধি বল, সি নাম্বার অপশান দিলাম বাহ্যিক লব্ধি বল, ডি নাম্বার অপশানে দিলাম অল। তাহলে কোনটা উত্তর হবে বলো তো? F সমান ma তে F এর পরিচয়টা কি? এটা না জানলে তো আমরা কিছুই করতে পারবো না। এটা জানাটা আমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, ম্যান্ডেটরি, ফরজ, সব কিছুই।
বলো তো আমাকে যে আমরা কি বলবো যে এফ ইকুয়ালস টু এম এ, এই জায়গাতে এমটা কি দেখি। সবাই উত্তর দিয়েছো ডি ডি ডি। ইনান তুমি উত্তর দিয়েছো সি, নাজমুল তুমি উত্তর দিয়েছো সি, বাহ্যিক লব্ধি বল উত্তর দিয়েছো অনেকেই, অনেকেই সি, অনেকেই অল, অনেকেই বলছো এ। তারপরে মাধবী বলছো সি, মাহিন বলছো সি, জান্নাতুল তাজরিন বলছো সি, শেখ তুমি বলছো ডি, স্নেহা বলছো সি, ম্যাক্সিমামই সি বলছো। যাক, সি যারা যারা বলতেছো দ্যাটস ভেরি ভেরি গুড। উত্তরটা হবে সি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বাহ্যিক বলগুলার লব্ধি, এইটা খুব ইম্পর্টেন্ট। এফ ইকুয়ালস টু এম এর এই এফ হচ্ছে বাহ্যিক লব্ধি বল, মানে বলের অনেক ধরন আছে, তার মধ্যে কেবল বাহ্যিক বলটাকে আমরা নিতে পারবো, অন্য বলগুলোকে নিতে পারবো না। মানে ধরো এই যে এই কলমটাকে আমি এরকম করে টানতেছি, এর মধ্যে মনে করো কলমের পেটে ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, ঘাড়ে ব্যথা করতেছে, ওর জন্য ও ভিতরে কি করতেছে, দ্যাট নট নেসেসারি, এটা কোনো পয়েন্ট না, এটা কোনো সমস্যা না, এটা কোনো ইস্যুই না। আরো সহজ করে বোঝাই, খেয়াল করো। ধরো এটা একটা গাড়ি, দেখো কি সুন্দর গাড়ি একে আমি, ঝকঝক ঝকঝক গাড়ি, দেখো গাড়ি, এটা কি, এটা হলো গাড়ি, ঠিক আছে, এই গাড়িতে আমরা চলবো। ওকে, এখন গাড়ির মধ্যে আমি তোমাকে ঢুকাইলাম, এটা হচ্ছে তুমি, দেখো তোমাকে আঁকাইলাম, দেখো খেয়াল করো তুমি কি করতেছো, গাড়ির মধ্যে বসে গাড়িকে হেভি জোরে জোরে ঠেলা মারতেছো। কেমন করে ঠেলা মারতেছো চিন্তা করো, এই গাড়ি যা, পালা 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 পালা, ওই গাড়ি যা 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 যা, মানে গাড়ির মধ্যে দাঁড়ায় আমি এরকম করে ফুস 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 করে গাড়িকে ধাক্কা মারছি। গাড়ি নড়বে, গাড়ি কি নড়বে, উত্তর দাও, অপশন দাও, উত্তর দাও, গাড়ি কি নড়বে? এ নাম্বার অপশন নড়বে, বি নাম্বার অপশন না। কি হবে উত্তর? গাড়ি কি নড়বে নাকি নড়বে না? আমি একটা কাজ করলাম, ধরো গাড়ি চলা বন্ধ হয়ে গেছে, গাড়িকে ঠেলতে হবে, গাড়ির মধ্যে উঠলাম, উঠে ইয়া জোরে ঠেলতেছি গাড়িকে, গাড়ি কি নড়বে? আমাকে দ্রুত জানাও তো, গাড়ি কি নড়বে? হা 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 হা, গাড়ি কি নড়বে? নড়বে? কে বলে দেখি, নড়বে কি? গাড়ি নড়বে না 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 না, গাড়ি তো নড়ে না নড়ে না, চলে না চলে না চলে না না চলে চলে না। তাহলে ঘটনা কি দাঁড়াইলো? তুমি যদি গাড়ির মধ্যে বসে গাড়িকে যতই বল প্রয়োগ করো, গাড়ির কোনো ত্বরণ হবে না। তার মানে এই এফ সমান এম এর এই এফ মানে যে কোনো বল না, বলটা বাহ্যিক বল হইতে হবে। কেমন বল হইতে হবে খেয়াল করো, আমি যদি গাড়িটাকে এইখান থেকে মারি লাথি, খেয়াল করো, ধাম ধাম ধাম, এবারে কিন্তু গাড়ি চলবে, কোনো সমস্যা নাই। তার মানে গাড়ি চালাইতে গেলে বাহ্যিক বল লাগবে, এই এফটা হচ্ছে বাহ্যিক বল। ওকে, তাহলে বাহ্যিক বল সমান মাস ইনটু এক্সিলারেশন, এটা আমরা ব্যবহার করতে পারি। ক্লিয়ার? বাহ্যিক বল সমান মাস ইনটু এক্সিলারেশন, এই জিনিসটা আমরা খুব সহজ করে ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, তাইলে এখানে এখানে দেখো ঘটনাটা কেমন করে ঘটবে। তাহলে বাহ্যিক বল সমান মাস ইনটু ত্বরণ, এটা আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা কি জানি, একটা বস্তুকে পৃথিবী যদি টানে নিজের দিকে, তাহলে এই ত্বরণটাকে আমরা অভিকর্ষ ত্বরণ জি বলতে পারি। খেয়াল করো, অভিকর্ষ ত্বরণ ছোট হাতের জি বলতে পারি। তাহলে এফ সমান এম এ কে আমি যদি অভিকর্ষ ত্বরণ দিয়ে রিপ্লেস করি, তাহলে আমি কি পাই? এম ইন্টু জি পাই। খেয়াল করো, এম ইন্টু জি পাই। তাহলে এফ সমান আমি এম জি বলতে পারি। কোন এফ সমান? এই এফ সমান। প্রশ্নটা হচ্ছে তোমাদের কাছে, আমার প্রশ্ন, এই এফ সমান যদি আমি এম জি বলি, খেয়াল করো, এম জি যদি আমি বলি, সরি ওই এফ কেন লিখলাম, এই এফ সমান যদি আমি এম জি লিখি, এই এমটা কে? অপশন হচ্ছে এমটা কে? 1 নাম্বার অপশন M1, 2 নাম্বার অপশন ক্যাপিটাল এম। আমাকে তাড়াতাড়ি জানাও তো ভাইয়া পুরা, এই এমটা কে? M1 নাকি এম বড় হাতের এম? তোমরাই বলো তো, M1 নাকি বড় হাতের এম? বলো তো, বলো তো, তাড়াতাড়ি বলো তো, কোনটা কোনটা দেখি, উত্তর তোমরাই দাও কোনটা। এর আবার ক্যাপিটাল এম দিয়ে বড় হাতের এম দিচ্ছে। অনেকেই বলছো ক্যাপিটাল এম, অনেকেই বলছো M1, অনেকেই এম, অনেকেই M1, অনেকেই এম, অনেকেই M1। কোন এম হবে? ওই এমটা ম্যাক্সিমাম যে উত্তরটা দিচ্ছ দ্যাট ইজ কারেক্ট। এমটা হবে ছোট হাতের M1। এই এমটা কোন এম হবে? ভালো করে খেয়াল করো, এই এমটা হবে এইটা এইটা এইটা, ছোট হাতের M1। কারণটা কি? কারণটা হচ্ছে এরকম, কারণটা কি কি? কারণটা হচ্ছে
ভুল, নাটক। এই এমটা হবে এটা এটা দুইটাই নাকি? এই এমটা এখানে যেহেতু আমি জি দিয়েছি তাই এই এমটা হবে M1। তোমাদের কনসেপ্ট আরেকটু ক্লিয়ার করব আমি, দাঁড়াও। এখন প্রশ্নটা উত্তর দাও, তাহলে আমি বুঝবো তোমাদের কনসেপ্ট কতখানি ক্লিয়ার। এফ ইকুয়ালস টু যদি আমি বলি জি M1 ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এবার এম জি লিখবো না, এটা সমান আমি লিখবো এম এ, মানে বল আছে মানে একটা ত্বরণ হবে। এবার আমাকে প্রশ্নের উত্তর দাও, এই এমটা কে? 1 নাম্বার অপশন ছোট হাতের M1, বড় হাতের অপশন বড় হাতের এম, তারপরের অপশন বোথ। এবার আমাকে উত্তর দাও তো ভাইয়ারা, কোনটা উত্তর হবে? এই বলটা সমান যদি আমি ত্বরণ ইন্টু বল বলি, তাহলে এদের গুণফল কোনটা হবে? এই এমটা কি M1 M2 নাকি দুইটাই? দেখি তো M1 নাকি বড় হাতের এম নাকি বোথ? তোমরা সবাই ম্যাক্সিমাম উত্তর দিচ্ছ দেখছি M1, আবার M1, অনেকে কয়েকজন বোথ উত্তর দিচ্ছ। সি পূজা দে তুমি বলছো বোথ, যা ফাতিমা তুমি বলছো এ, তারপরে অনেকেই বোথ 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 উত্তর দিয়ে দিয়া সাসপেন্স না রাখি। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের বোর্ড পরীক্ষায় প্রত্যেকবারই একটা প্রশ্ন আসে এই রিলেটেড, আমি একটু খেয়াল করে বলি। এই প্রশ্নটার উত্তর হবে, এই অবস্থায় যদি আমি দেই তাহলে প্রশ্নটার উত্তর হবে বোথ, আর এই অবস্থায় যদি আমি প্রশ্নটা করি তাহলে উত্তর হবে M1। ভালো করে বুঝো, দেখো কত বেসিক সম্পন্ন প্রশ্ন। এফ সমান জি M1 M2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার সমান যদি আমি এম জি লিখি, তাহলে এখানে ত্বরণ কিন্তু গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলে দিয়েছি, মানে ত্বরণটার মান কত? জি। ত্বরণটার মান যদি জি হয় তাহলে এই এমটা মাস্ট হবে কার সমান? এই এমটা মাস্ট কার সমান হবে? এই এমটা হবে হচ্ছে ছোট হাতের M1 এর সমান। আর এই ত্বরণটা যদি এ হয়, এ মানে যে কোনো ত্বরণ, সেটা জিও হতে পারে, অন্য ত্বরণও হতে পারে, তাহলে সেটা পৃথিবীর ভরও হতে পারে, তোমার ভরও হতে পারে, তাই এটা বোথ হবে। ভালো করে খেয়াল করো, বোথ হবে। এখন এইটা আমি যদি চিন্তা করি যে এই এর জন্য আমি দিব পৃথিবী আর জি এর জন্য নিব আমাকে, তাহলে দেখো একটা সুন্দর ঘটনা এখান থেকে পাওয়া যায়। দেখো এই ঘটনাটা ফিল করা খুবই খুবই দরকার। আমি ঘটনাটা তোমাকে এইখানে দেখাই। দেখো আমার উপরে তাহলে প্রযুক্ত বল কত? আমার উপরে প্রযুক্ত বল, আমার উপরে প্রযুক্ত বল, খেয়াল করো। দেখো আমার ওপর প্রযুক্ত বল, আমার ওপর প্রযুক্ত বল, আমার উপর প্রযুক্ত বল দ্যাট ইকুয়ালস টু আমার ভর। আমার ভর কত? আমার ভর হচ্ছে M1, আমার ভর হচ্ছে M1 ইন্টু জি। তাহলে ওইভাবে যদি লিখি তাহলে হবে পৃথিবীর উপর প্রযুক্ত বল, পৃথিবীর উপর প্রযুক্ত বল, পৃথিবীর ওপর প্রযুক্ত বল, ওপর প্রযুক্ত বল। তাহলে পৃথিবীর উপর প্রযুক্ত বল হবে M ইন্টু এ। এটা তো আর জি হবে না, কারণ জি মানে আমি কত ত্বরণ পাইতেছি, পৃথিবী না। তাহলে এই দুইটা বল আবার হবে সমান, ক্রিয়া প্রতিক্রিয়া হিসাবে সমান হবে। এই বলটা নিউটনের 3 নাম্বার ল, নিউটনের 3rd ল অনুযায়ী এই বল দুটা হবে সমান। 3rd ল নিউটনের বল অনুযায়ী আমরা তাহলে বলতে পারবো M1G ইকুয়ালস টু M ইন্টু এ। তাহলে আমরা যদি এ বাইর করি তাহলে এ হবে M1G ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। এবার আমরা একটু এর মানটা একটু ক্যালকুলেটর টিপে বের করি, এর মানটা কত হয় অ্যাকচুয়ালি একটু ফিল করি। দেখো তাহলে ফিলিংসটা পাবো। এই এর মানটা কত হয় একটু দেখো। আমার ওজন কত? আমার ওজন ধরো 70 কেজি। দেখো আমার ওজন হচ্ছে 70 কেজি, তাহলে সাপোজ 70 ইন্টু 9.8। আর পৃথিবীর ওজন কত? পৃথিবীর ওজন হচ্ছে 6×10⁻²৪, 6×10⁻²৪। তাহলে ত্বরণের মান কত আসে তুমি চিন্তা করো। কত আসে আমার জানারই দরকার নাই, একটা বাক্স 10⁻⁻24 চিন্তা করো, প্রায় অ্যাপ্রক্সিমেটলি লিখলাম, মানে দশমিকের পরে 24টা শূন্য বা 23টা শূন্য, মানে ওটাকে ত্বরণ অ্যাকচুয়ালি বলাই যায় না। তার মানে এখান থেকে তুমি একটা জিনিস চিন্তা করো, আমি যে পৃথিবীর মধ্যে হাঁটাচলা করতেছি এর জন্য পৃথিবীর ত্বরণ হচ্ছে নাকি হচ্ছে না? উত্তর দাও। অপশনটা হচ্ছে আমার জন্য পৃথিবীর কি কোনো ত্বরণ হচ্ছে? ইয়েস অর নো? তাড়াতাড়ি উত্তর দাও, এটা আর বোর্ডে লিখতেছি না। আমার জন্য, আমি যে ধরো এই যে হাঁটা চলা করতেছি, নাড়ানাড়াই করতেছি, আমার জন্য কি পৃথিবীর কোনো ত্বরণ হচ্ছে? ইয়েস অর নো? তাড়াতাড়ি কমেন্ট করো তো, আমার জন্য পৃথিবীর কোনো ত্বরণ হচ্ছে কিনা। এই 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 কি লিখিস?
সবাই নো নো বললো, নো নো বলতেছে, এতক্ষণ ধরে কি পড়াইতেছিস যে নো বলতেছিস? হচ্ছে রে ভাই, এই যে ত্বরণ আছে, তো এই যে ত্বরণ, সামান্য ত্বরণ হচ্ছে, সামান্য, খুব নগণ্য বাট একটা ত্বরণ হচ্ছে, ত্বরণ হচ্ছে, ত্বরণ হচ্ছে, ত্বরণ হচ্ছে। ঠিক আছে, আমার জন্য পৃথিবীর একটা ত্বরণ হচ্ছে, বাট ত্বরণটা এত কম যেটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তার মানে তুমি একটা কাজ করো, একটা মজার খেলা খেলো। কি খেলা? সবাই মিলে একসাথে একটা লাফ মারো। আমি লাফ পারবো নাকি? না, মেলা শব্দ হবে জোরে। এরকম করে একটা লাফ মারো, তাহলে কি হলো? তুমি পৃথিবীর একটা ত্বরণ তৈরি করে দিলা। তাহলে তুমি যদি লাফ মারো তাহলে পৃথিবীর একটা ত্বরণ তৈরি হবে। তাহলে তুমিও পৃথিবীর ত্বরণ তৈরি করার সামর্থ্য রাখো। ওকে, আচ্ছা, গুড ভাইয়া। ওকে, এবার 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 আমরা কি করব? এবার আমরা এখান থেকে ঘটনা দুর্ঘটনা বের করব। কি ঘটনা বের করব খেয়াল করে দেখো। এইখান থেকে একটা মজার ঘটনা, যেটা বোর্ড পরীক্ষায় প্রত্যেকবার আসে, একটা বোর্ডের এমসিকিউ আমরা সলভ করবো এখান থেকে। খেয়াল করো, দেখো বোর্ডের এমসিকিউ এর আগে এসছে 4-5 বার এসছে, ঠিক আছে, বোর্ড কোশ্চেন। তাহলে বোর্ড কোশ্চেন, বোর্ড এমসিকিউ। ওকে, এখান থেকে কোশ্চেন এসছে এরকম, একটা গাছের ছবি আঁকাইতে হবে। দেখো আমি কি সুন্দর গাছ আঁকাই, ওয়াও, ফুস 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 ফুস, গাছের মধ্যে আমি রাজশাহীর মানুষ, তাই না? তাহলে আম খাবো, আম, আম, দেখো আম, গাছের মধ্যে কি ঝুলছে? আম ঝুলছে। তাহলে প্রশ্ন বলছে যে এই হলো পৃথিবী, তাহলে পৃথিবী গাছ আমটাকে ক্যাপিটাল এফ বলে আকর্ষণ করছে, আর আম পৃথিবীকে স্মল এফ বলে আকর্ষণ করছে। কোনটা ট্রু? হুইচ ইজ ট্রু? কোনটা সত্য? এ নাম্বার অপশন, বড় হাতের এফ ইজ ভেরি ভেরি লার্জ, ছোট হাতের এফ। 2 নাম্বার অপশন, ছোট হাতের এফ ইজ ভেরি ভেরি লার্জ, বড় হাতের এফ। 3 নাম্বার অপশন, বড় হাতের এফ সমান ছোট হাতের এফ। 4 নাম্বার অপশন, ক্যান নট বি সেড, ক্যান নট বি সেড। এই প্রশ্নটা বোর্ডে অলরেডি 3-4 বার এসছে। তোমরা তাড়াতাড়ি উত্তর দিয়ে 1 মার্ক নিশ্চিত করে নাও। কি? এখানে একটা আম ঝুলতেছে, আমটাকে পৃথিবী টানতেছে বড় হাতের এফ বলে, আর আমটা পৃথিবীকে টানতেছে ছোট হাতের এফ বলে। তাহলে এফ এর মানটা কেমন হবে? বড় হাতের এফ ছোট হাতের এফ এর থেকে অনেক বড়, না ছোট হাতের এফ বড় হাতের এফ এর থেকে অনেক বড়, নাকি তারা দুইজন সমান, নাকি তারা বলা যাবে না? তাড়াতাড়ি করে উত্তর দাও দেখি, কে কি উত্তর দাও দেখি। অনেকেই বলছো ফেমাস এমসিকিউ। দেখি আমাদের সাথে ফারহান ভাইয়াও যুক্ত হয়েছে। তাহলে দেখি তোমরা উত্তর দিয়েছো, অনেকেই উত্তর দিয়েছো সি, স্বপ্নের ক্যানভাস, তুমি উত্তর দিয়েছো এ, তারপরে আবার সি, মাঝখানে আবার সিনথিয়া উত্তর দিয়েছো এ। আচ্ছা, ওকে, আচ্ছা, দেখো খেয়াল করো, তাইলে বিষয়টা কি দাঁড়ালো? এখান থেকে আমরা উত্তর কি পাইলাম? এখান থেকে আমরা উত্তর পাইলাম হচ্ছে ইকুয়ালি টানবে। উত্তর হচ্ছে ইকুয়ালি টানবে। কেমন করে টানবে? ইকুয়ালি টানবে। ভালো করে খেয়াল করো, তাহলে উত্তরটা হচ্ছে ইকুয়ালি টানবে, মানে এই আমটা পৃথিবীকে যে বলে আকর্ষণ করবে, পৃথিবীও আমকে ঠিক সেম বলে আকর্ষণ করবে। এটাই তো মহাকর্ষ বল। তার মানে এফ ইকুয়ালস টু এফ, দুইটা বলই সমান। খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এবং অনেক বইয়ে ভুলও আছে সলভ। তাহলে কি দাঁড়াইলো? বোর্ড এমসিকিউ এর সলভ, যে আমি যেই বলে টানতেছি, আমাকে যেই বলে টানতেছে, দুইটা সেম হবে। আমটা এবং পৃথিবীটা পরস্পরকে সমান বলে আকর্ষণ করবে। এটাই তো এখানে লিখছি, খেয়াল করো। এই লাইনটা তো আলটিমেটলি তাই, এই লাইনটাই তো তাই। এইটা ছিল অ্যাকচুয়ালি আমার কি, এইটা ছিল, ধরো এটা এফ হলে এটা ছোট হাতের এফ, দুইটা সমান হইতেই হবে। কোত্থেকে হয়? থার্ড ল থেকে হয়। কোথা থেকে হয়? নিউটনের তৃতীয় সূত্র থেকে হয়। কোথা থেকে হয়? তৃতীয় সূত্র থেকে হয়। ওকে, তো তৃতীয় সূত্র দরকার নাই এখানে, মানে এরা দুইজন সমান হবে, এটা নিয়ে কোনো ঘটনা দুর্ঘটনা নাই। ওকে, তাইলে আমরা নিচে পড়বো কেন? আমরা নিচে পড়বো কেন? কারণ ওই যে কারণটাই তো বললাম ভাইয়া, খেয়াল করো, আমাদের ত্বরণ হচ্ছে 9.8 আর পৃথিবীর ত্বরণ হচ্ছে 10⁻⁻24। মানে আমাদের ত্বরণ অনেক বেশি আর পৃথিবীর ত্বরণ নাই বললেই চায়। তাহলে পৃথিবী কি পরিমাণ নড়ছে তোমার চোখ সেটা দেখতেই পারবে না, বাট আমরা 1 সেকেন্ডে 9.8 করে বেগ বৃদ্ধি পাচ্ছি, মানে আমরা ভেরি ফাস্ট চলে যাচ্ছি, আর পৃথিবী এত ফাস্ট যেতে পারছে না। এইটুকুটাই হচ্ছে ঘটনা, বুঝতে পারছি কি? এইটুকুটাই ঘটনা, আর কোনো ঘটনা নাই। ওকে, গুড। তাহলে আম এখানে পড়ে নাই কেন? কারণ আমের বোঠাটা ওখানে লেগে আছে, এই জন্য আম পড়ে নাই, নাইলে আম পড়ে যাইতো। গুড গুড গুড। তাহলে আমরা এইটুকুটাও বুঝতে পেরেছি। আমরা এবার আরেকটু ডিপ কনসেপ্টে যাই। এবার আমরা অভিকর্ষ স্তরণ ছোট হাতের জিতে যাব, ঠিক আছে? তাহলে খেয়াল করো,
আমরা এবার এইখান থেকে একটু খেলাধুলা করব। তাহলে আমি যদি এখানে জি লিখি তাহলে এটা হবে m1। কি হবে? m1। কেন হবে একটু আগে বুঝাই দিছি। এবার আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করব। খেয়াল করো m1, তাহলে খেয়াল করো এই দুটো ইকুয়েশন সমান হবে জি m1m ডিভাইডেড বাই ডি স্কোয়ার ইকুয়ালস টু m1 ইন্টু জি। তাহলে এই m1 কেটে গেলে জি এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার ইকুয়ালস টু ছোট হাতের জি। এইটাই হচ্ছে সেই অভিকর্ষ ত্বরণ ছোট হাতের জি। তাহলে এই জিটাকে যদি আমরা লিখি, খেয়াল করো তাহলে আমার আসে কত? জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এই জিনিসটা আমার চলে আসে, এটা আমরা জানি। এখন আমরা এই জি এর পরিবর্তন পড়ব। ঠিক আছে, আজকের টপিকস আমাদের জি এর পরিবর্তন, এটা আমরা পড়ব। খুবই সহজ একটা টপিকস, জি এর পরিবর্তন। তাহলে জি এর পরিবর্তনের কারণ আছে তিনটা। জি এর পরিবর্তনের কারণ আছে তিনটা। জি এর পরিবর্তন, তাহলে আমাদের হেডিং হচ্ছে জি এর পরিবর্তন। এর কারণ হচ্ছে তিনটা। এক নাম্বার হচ্ছে উচ্চতার ক্রিয়া। এক নাম্বার উচ্চতা ক্রিয়া লিখতে খারাপ লাগে, আমি লিখব ইফেক্ট। দুই নাম্বার হচ্ছে অক্ষাংশ ক্রিয়া, অক্ষাংশ ইফেক্ট। আরেকটা আমরা বলবো ঘূর্ণন ক্রিয়া, পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া, ঘূর্ণন ক্রিয়া। এই তিনটা কারণে এই ছোট হাতের জি চেঞ্জ হয়। উচ্চতার কারণে, মানে সাপোজ আমি একটু বিষয়টাকে একটু ক্লিয়ারলি বুঝাই দিই, ভালো পৃথিবী আঁকা লাগবে এর জন্য। এরকম পৃথিবী হলে হবে না। পৃথিবী আসলে ডিমের মতো। কিসের মতো? ডিমের মতো। আমরা একটু ডিম আঁকি, এটা একটা ডিম, একটু ডিমের মতো, একটু স্যাপটা টাইপের পৃথিবী। ওকে, তাহলে পৃথিবী যদি ডিমের মতো হয়, খেয়াল করো এই দিকটা একটু বড়, এই দিকটা একটু বড়, এই দিকটা একটু ছোট, এই দিকটা একটু বড়, এই দিকটা একটু ছোট হয়। ওকে, এই দিকটা বড় হয়, এই দিকটা একটু ছোট হয়, সামান্য স্লাইটলি ছোট হয়। এখন এই দিকটা বড়, এই দিকটা ছোট। এখন আমরা তো থাকি পৃথিবীর এইখানে, সাপোজ এটা আমরা, খেয়াল করো এটা হচ্ছে আমরা। তাহলে আমরা থাকি পৃথিবীর উপরে। ধরো আমরা এখানে না থেকে যদি আমি পৃথিবীর এইখানে চলে যাই, মানে আরেকটু উপরে যদি চলে যাই, তাহলে এইটুকুটা হচ্ছে আমার এইচ যুক্ত হয়ে গেল। এই এইচ যুক্ত হওয়ার জন্য কি হবে? এই জি পরিবর্তন হয়ে যাবে, এই ছোট হাতের জিটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে ধরো পৃথিবীর একটা জিনিস খেয়াল করো, পুরোপুরি গোল না। তার মানে এই জায়গায় সে যতখানি কোণ তৈরি করতেছে, প্রত্যেকটা জায়গার অক্ষাংশ কোণগুলো আলাদা, প্রত্যেকটা জায়গায় দূরত্ব আলাদা, অক্ষাংশ কোণও আলাদা। সেই জন্য তারপরে খেয়াল করো এই পৃথিবী কিন্তু ডবল ঘোরা ঘুরতেছে। মানে কি? বলটা যে কোথায় গেল? দাঁড়াও, এখানে একটা বল ছিল, বল 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 এর তলে ঢুকে গেল নাকি? দাঁড়াও চিন্তা দেখি, বল 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 করে বল হারায় গেছে। তাইলে বল তো দেখাইতে পারতেছি না। খেয়াল করো এরকম কিছু একটা জিনিস না, এটা দিয়ে বুঝতে পারবা না তোমরা, এটা দিয়ে ওটা বুঝতে পারবা না। বিষয়টা কি? এই জিনিসটা যদি পৃথিবী হয়, পৃথিবী ঘুরে এরকম নিজের অক্ষে এরকম করে ঘুরতেছে, তার ঘুরতে ঘুরতে তোমার দিকে আগাচ্ছেও। মানে আমি একটু হাত দিয়ে আঁকানোর চেষ্টা করি, দেখো ঘুরছে আগাচ্ছে, ঘুরছে আগাচ্ছে, ঘুরছে আগাচ্ছে, ঘুরছে আগাচ্ছে, ঘুরছে আগাচ্ছে, ঘুরছে আগাচ্ছে। তো এই ঘোরার কারণে একটা কেন্দ্রমুখী বল তৈরি হবে নিশ্চয়ই, তাই না? দেখো এরকম এরকম ঘুরছে আগাচ্ছে, ঘুরছে আগাচ্ছে, ঘুরছে আগাচ্ছে, ঘুরছে আগাচ্ছে, ঘুরছে আগাচ্ছে। ওই বলটা অবশ্যই লব্ধি বলে একটা ইফেক্ট করবে, ওই ইফেক্টের কারণে জি কমবে। তাহলে এই তিনটা কারণে জি কমে। ওকে, তাহলে আমরা এই উচ্চতা ইফেক্টটা এখন ক্লিয়ারলি ফিল করব। এটাকে ফিল করাটা খুব দরকার। দিয়ে এখান থেকে আমরা গ্রাফ আঁকবো। এটার গ্রাফ পরীক্ষায় প্রচুর আসে, এটার গ্রাফ পরীক্ষায় প্রচুর আসে। ওকে, তাহলে আমরা কি করব? উচ্চতার ইফেক্ট আসবো। ওকে, আচ্ছা আচ্ছা, দেখো তাহলে আমরা এখান থেকে উচ্চতার ইফেক্টটা আনবো। রেডি? তাহলে আমরা জি এর উচ্চতার ইফেক্ট আনবো। রেডি? তাহলে আমরা একটু উচ্চতার ক্রিয়া দেখে নিই। উচ্চতা ইফেক্ট, তাহলে প্রথম এখানে উচ্চতার ইফেক্টকে আবার দুই ভাগে ভাগ করি। কেস ওয়ান, কেস ওয়ান হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে যাব, ঠিক আছে, এইচ উচ্চতায়, তারপরেরটা যাব এইচ গভীরতায়। এইচ উচ্চতায় মানে কি? দেখো একটু আমরা বোঝার চেষ্টা করি। এই 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 ধরো আমাদের পৃথিবী, কি সুন্দর পৃথিবী। তাহলে আমরা থাকি কোথায়? আমরা থাকি এখানে। বললাম আমরা এখানে নাই, আমরা আছি এখানে। তাহলে এইটুকুটার মধ্যের যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে এইচ। আর পৃথিবীর যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ তো অলওয়েজ ছিল আর। তাইলে এবার খেয়াল করো, আমার
বস্তুটা যদি এই জায়গাটাতে থাকে, খেয়াল করো m1 ভরের বস্তুটা যদি এই জায়গাতে থাকে, তাহলে ও কিন্তু পুরা এই দূরত্বটা অতিক্রম করতে হবে। মানে বল তো দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দূরত্বটা এবার কতখানি হচ্ছে খেয়াল করো, এই দূরত্বটা হচ্ছে এরকম h প্লাস আর। তার মানে কি হবে, আর কিছুই না, এই জায়গাটায় GH এর জায়গাটাতে জাস্ট আমরা ডি কে পরিবর্তন করে আর প্লাস এইচ লিখে দেব। কি করব, GM ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আর এই পৃষ্ঠের হলে কি হতো, এই পৃষ্ঠে যদি হতো তাহলে আমরা বলতে পারতাম যে G ইকুয়ালস টু GM ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখান থেকে একটু কাজ আমাদের করতে হবে। আমাকে দ্রুত বলো তো ভাইয়া আপুরা, এই দুইটা দেখে তোমরা বলতে পারো কিনা, এটাকে যদি আমি এ নাম্বার অপশন দিই, এটাকে যদি বি নাম্বার অপশন দেই, এ আর বি এর মধ্যে কোনটা বড়, এ আর বি এর মধ্যে কোনটা বড় আমাকে একটু বলো তো। এ আর বি এর মধ্যে বড় কোনটা আমাকে একটু জানাও তো ভাইয়া আপুরা, এ আর বি এর মধ্যে বড় কোনটা, এ আর বি এর মধ্যে বড় কোনটা, বলো বলো, এ আর বি এর মধ্যে বড় কোনটা আমাকে একটু জানাও তো ভাইয়া আপুরা। এ আর বি এর মধ্যে বড় কোনটা, কোনটা বড়, এটা বড় নাকি এটা বড়, এটা বড় নাকি এটা বড়, বলো তো দেখি। সবাই উত্তর দিচ্ছ কি, সবাই উত্তর দিয়েছো বি, দ্যাটস ভেরি গুড। তোমরা সবাই উত্তর দিয়ে দিয়েছো কি বি বড়। তার মানে এই জিনিসটা বড় আর এই জিনিসটা ছোট। ওকে, তাহলে বড় বাই ছোট যেহেতু করে ফেলতে পেরেছি, তাহলে কিন্তু আমরা বলেই দিতে পারি যে জি ডিভাইডেড বাই GH এটার মান হবে একের থেকে বড়। আমরা এটা বলতেই পারি, কোনো সমস্যা নাই, আমরা চাইলেই বলতে পারি। তাহলে আমরা কাজ করি, এটাকে এটা দিয়ে অ্যাকচুয়ালি ভাগ করি। দেখো ভাগ করলে কেমন হয়, G ডিভাইডেড বাই GH যদি আমরা ভাগ করি, তাহলে GM কেটে যায়, এই আর প্লাস এইচটা উপরে চলে যায়, তাহলে কি হয়, তাহলে আর প্লাস এইচটা উপরে গেলে আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবার একটু কাজ করি, খেয়াল করো, আমরা রুট করে কাজ কারবার করি। তাহলে রুট করলে G ডিভাইডেড বাই GH ইকুয়ালস টু ভাগ করলে 1 প্লাস এইচ ডিভাইডেড বাই আর। তাহলে এবার যদি আমরা এইচ এর মানটা বাইর করি, তাহলে খেয়াল করো এইচ এর মানটা আসে রুট ওভার, ভালো করে রুট লিখতে হবে নাহলে ভুল হয়ে যাবে, রুট ওভার G ডিভাইডেড বাই GH মাইনাস 1 ইন্টু আর। এই সূত্রটা এমসিকিউ এর জন্য একটা সোনার হরিণ, এই সূত্রটা এমসিকিউ এর জন্য একটা সোনার হরিণ। তো এটাকে একটু ফিল করতে হবে, ফিল না করলে কিন্তু হবে না, ভালো করে খেয়াল করো। একটু যদি ফিল করি তাহলে এটাকে বলবো রুট n মাইনাস 1 ইন্টু আর। এটাকে ফিল করলে বলবো, কেমন করে ফিল করলে দেখো, আমি কিন্তু তোমাদেরকে প্রথমেই বলেছি, খেয়াল করো। ধরো ফিলটা বোঝা দরকার। পৃথিবী পৃষ্ঠে জি এর মান হয় সর্বোচ্চ, এর থেকে বড় হয় না কোথাও। এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ অ্যাডমিশনের জন্য, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, এভরিথিং, এভরি জায়গায়। এইচএসসি পরীক্ষায় এটা আসে তোমাদের, এসছে নিশ্চয়ই। তাহলে পৃথিবী পৃষ্ঠে জি এর মানটা হয় সর্বোচ্চ। আমি পৃথিবী পৃষ্ঠ থেকে যতই উপরে যাই জি এর মান কমে, যতই নিচে যাই জি এর মান কমে। তাহলে পৃথিবী পৃষ্ঠে জি যদি সর্বোচ্চ হয়, তাহলে আমি যদি উপরে যাই জি এর মানটা কি হবে, কমে যাবে। তাহলে ভালো করে খেয়াল করো, তাহলে এইখানে কি ছিল, জি বাই জিএইচ ছিল, যেটার মান একের থেকে বড়। তাহলে আমি ছোট্ট করে মনে রাখতে পারি যে এন এর মান হবে একের থেকে বড়। এইটুকুটা মনে রাখলে দেখো অঙ্কটা করা কত সোজা হয়। কি বলতেছে, এই সূত্র দিয়ে আমি এইচ বের করতে পারি। এটা দিয়ে কোথায় কাজে লাগে, এখন অঙ্কগুলো দেখো, একবারে ঝট করে দেখবার অঙ্ক হয়ে যাবে। এর মতো মজা কোথাও নাই, খেয়াল করো। দেখো প্রশ্ন বলে এরকম, প্রশ্নে কি আসে, প্রচুর আসে প্রশ্নে আসে পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মান পৃথিবীর 4/1 হবে। 1 হবে। কত উচ্চতায় জি এর মান 4/1 হবে। দেখো অঙ্কটা আমরা কেমন করে করব,
4/1 দ্যাট মিনস 1/4। 4/1 মানে 1/4, তাই না? তাহলে উত্তর হবে 1/4, 4 আর 1/4, তাই না? এই দুইটার মধ্যে একের থেকে বড় কে? 4। তাহলে এইটাকে আমরা নিয়ে নেব n, আর কিছুই না। তাহলে উত্তর হবে h সমান √4 - 1 ইন্টু r, মানে 2 - 1 মানে হচ্ছে r। তার মানে পৃথিবী পৃষ্ঠ থেকে ব্যাসার্ধের সমান উচ্চতায় জি এর মান ভূপৃষ্ঠের 4/1 হবে। বিষয়টা কেমন দাঁড়ালো দেখো, বিষয়টা হচ্ছে এরকম, এটা যদি পৃথিবীর পৃষ্ঠ হয়, এইটুকুটা যদি আর হয়, আরও আর উচ্চতায় গেলা এইখানে এই পয়েন্টে জি এর মান হবে g/4। এই জিনিসটাই আমরা করলাম, কত সিম্পলি করলাম খেয়াল করো। ঠিক আছে, আমি একটু তোমাদেরকে আরেকটু জিজ্ঞেস করি, দেখি তোমরা বলতে পারো কিনা অতি দ্রুত। ওকে, তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় পৃথিবীর, এইভাবে যদি বলি পৃথিবীর 9/16 গুণ হবে। দেখি কে সবার আগে উত্তর দিতে পারে, তাড়াতাড়ি করে উত্তর দাও তো। পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মান পৃথিবীর 9/16 গুণ হবে? কে সবার আগে উত্তর দিতে পারে? পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মান 9/16 গুণ হবে? পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মান 9/16 গুণ হবে? পৃথিবী পৃষ্ঠ থেকে 9 গুণ হবে। পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মান 9 গুণ হবে? ঠিক আছে, দ্রুত আমাকে জানাও পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মান 9 গুণ হবে। 3 আর 4 আর এরকম তো হওয়ার কথা না ভাইয়া আপুরা, তাহলে তোমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু ফিল করতে হবে, এরকম উত্তর হওয়ার কথা না। একটু উত্তরটা জানাও ভাইয়ারা, দেখো চেষ্টা করো, সব লিখে রাখছি আমি কিন্তু কিছু মুছাই না, বেসিক ঠিক থাকতে হবে। খেয়াল করো, পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মান পৃথিবীর 9/16 গুণ হবে। যদি মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় থেকে একটা এমসিকিউ হয়, আমাকে যদি সেট করতে দাও, এই এমসিকিউ সেট করব। যে কেউ, তুমি যে কোনো ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা দাও, একটা এমসিকিউ সেট করলে এই এমসিকিউ সেট হয় পরীক্ষায়। পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মান কত গুণ হবে? দেখি সবাই উত্তর দিচ্ছ 1/3r, 1/3r, r/3, কি উত্তর দিচ্ছ দেখো, আমি করার স্টাইলটা দেখাই, খেয়াল করো। এখানে যেই সংখ্যাটা পাবা, পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মান 9/16 হবে। কত হবে? 9/16। তাহলে তুমি কি চিন্তা করবা, এই যে বেটা 9/16 আছে, এই 9/16 কি একের থেকে বড় নাকি ছোট? তুমি কি চিন্তা করবা, এই 9/16 একের থেকে বড় নাকি ছোট? তুমি চিন্তা করবা একের থেকে বড় নাকি ছোট। তুমি দেখতেছো 9/16 তো একের থেকে বড় ভাইয়া, তাহলে একের থেকে ছোট, তাহলে কি করবা, এন এর মান হবে এটা উল্টা, মানে এন এর মান হবে 16/9। এটাকে জাস্ট এই সূত্রে বসাই দাও, দেখো অঙ্ক হয়ে যাবে, শেষ। √16/9 - 1 ইন্টু আর, তাহলে কত হবে? এটাকে রুট করলে হয় 4/3 - 1 ইন্টু আর, তাহলে আসে কত? r/3। ইয়েস, দ্যাটস দ্য কারেক্ট উত্তর। তোমরা অনেকেই ঠিক দিয়েছো। তোমরা বুঝতে পারলা কিনা একটু কমেন্ট করে আমাকে জানাও তো ভাইয়া আপুরা। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এটা না করে অন্য জায়গায় আগাবো না। সবার এই কোশ্চেনটা 5 থেকে 6 সেকেন্ডে সলভ করতে পারতে হবে। তোমরা এইটুকুটা বুঝতে পারলা কিনা? আচ্ছা, আরেকবার বলতেছি ভাইয়া, এন এর মান নেওয়াটা বুঝতেছি না। আচ্ছা দেখো, এন এর মানটা আমি বুঝাই, দেখো বুঝো, এবার আরেকবার বুঝাই, খেয়াল করো। এন এর মান, এন কি ছিল? এন ভুলে যাও, ছিল তো এই জিনিসটা, তাই না? এই জিনিসটার মানে কি একটু খেয়াল করো তো, এই জিনিসটা কি জিনিস? এই জিনিসটা মানে হচ্ছে পৃথিবী পৃষ্ঠে জি আর উচ্চতায় জি এর অনুপাত। পৃথিবী পৃষ্ঠে জিকে উচ্চতায় জি দিয়ে ভাগ করা, তাই না? তাহলে এবার চিন্তা করো তো, পৃথিবী পৃষ্ঠে থেকে কত উচ্চতায় জি এর মান পৃথিবীর এত গুণ হবে। পৃথিবীর এত গুণ মানেটা কি একটু চিন্তা করো। তার মানে জি এইচ এর মান 9/16 জি। এই লাইনটার মিনিং তো এটা, দেখো এই লাইনটার মিনিং কি? জিএইচ এর মান মানে উচ্চতায় জি এর মান পৃথিবীর জি এর 9/16 গুণ হবে। তোমার লাগবে কি? g/gh। তাহলে g/gh যদি তুমি করো, তাহলে আলটিমেটলি কি হয়? আলটিমেটলি হয় কি, g/gh করলে উল্টায় যায়, 16/9 হয়ে যায়। তাই আমি খুব সহজ করে বলি ভাইয়ারা, খেয়াল করো, উচ্চতায় যাচ্ছ, নেগেটিভ তো হবে না। তাহলে এই সূত্রের দিকে তাকায় দেখো, নেগেটিভ হবে না, তার মানে এখানে একের থেকে বড় হবে। তাই ফিলিংসটা কি? এর মানকে একের থেকে বড় করে দিবা, মানে এখানে যেই সংখ্যাটা থাকবে
ওই সংখ্যাটা যদি একের থেকে বড় হয় ওটাকে ইউজ করবা, যদি ছোট হয় উল্টাই দিবা। যদি ওটা একের থেকে বড় হয় ওটাকে ইউজ করবা, জীবনেও হবে না। ওটা ছোট হবে মানে উল্টাই দিবা। মানে বিষয়টা খেয়াল করো, এখানে যদি আমি বলতাম 1/4 তাহলে n এর মান তুমি নিতে 4। যদি বলি 2/3 তাহলে তুমি n এর মান নিবা 3/2। যদি বলি 5/6 তাহলে তুমি n এর মান নিবা 6/5। এবার কি বুঝতে পারছো? একটু কমেন্ট করে জানাও তো ভাইয়া আপুরা, এবার বুঝতে পেরেছো নাকি? এবার বুঝতে পেরেছো নাকি? একটু জানাও তো, একটু জানাও। আচ্ছা ভাইয়ারা, শুধু আজকে উচ্চতা পর্যন্ত পড়াই নেই, তারপরে ক্লাস শেষ করে দেবো। একটু কষ্ট করে থাকো, আজকে একটু ক্লাসটা লেট করে শুরু হয়েছে তো, প্রথম দিন আমার একটু ক্লিয়ার করতে মানে সেট আপ করতে একটু দেরি হচ্ছিল। ওকে, শুধু এই টপিক্সটা শেষ করব, মানে জি এর ক্রিয়াটা, উচ্চতার ক্রিয়াটা শেষ করে নিই। ওকে, তাইলে 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 ওকে, সাইড দেখা যাচ্ছে না মানে সব তো দেখতেই পাচ্ছি, কি দেখতে পাচ্ছ না? ও ওই উপরে কি জানি বা লিখছি ওটা দেখতে পাচ্ছ না? ঠিক আছে, আর ওইদিকে লিখতেছি না, বোর্ডের একটু সেট আপটা ওরকম হয়েছে তো। ওকে, তাইলে আমরা এবার কি করব? এবার আমরা এই অঙ্কটা তোমাদেরকে আরেকটা করতে দেই, তারপরে আমরা একটু নেক্সট টপিক্সে চলে যাব। একটু আরেকটা করব আমরা, এই অঙ্কটা খুব দরকার, যেটা মেডিকেলে প্রত্যেকবার আসে। মেডিকেলের জন্য আমরা একটা অঙ্ক করব, এই এমসিকিউটা মেডিকেলের জন্য মাস্ট, মেডিকেল মাস্ট, প্রচুর আসে, প্রচুর। ঠিক আছে, দেখো তো, দেখি তো কে সবার আগে উত্তর দিতে পারে। পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মান ভূপৃষ্ঠের অর্ধেক হবে, ভূপৃষ্ঠের অর্ধেক হবে। কত উচ্চতায় ভূপৃষ্ঠের অর্ধেক হবে? অপশান দিই, 3200 কিলোমিটার, 6400 কিলোমিটার। সি নাম্বার অপশান 2650 কিলোমিটার। ডি নাম্বার অপশান কত দিব? ডি নাম্বার অপশান দিলাম 2200 কিলোমিটার। এই হলো অপশান। এটা মেডিকেলে সেম টু সেম অনেকবার এসছে। এবং মজার কথা বলি, আমি যখন আমার বউকে পড়াইতেছিলাম, আমার বউ রাজশাহী মেডিকেলে পড়ে, তো ওকে আমি বলছিলাম যে এই মেডিকেলে এই কোশ্চেনটা আসবে। কি মজার কথা, পরের দিন মেডিকেল পরীক্ষায় গিয়ে দেখে এই কোশ্চেনটা আসছে। তো এটা মেডিকেলে প্রচুর আসে। তোমরা দেখি তাড়াতাড়ি করে উত্তর দাও তো, এই প্রশ্নটার উত্তর কি? তাড়াতাড়ি করে বলো তো প্রশ্নটার উত্তর কি দেখি। উত্তর দিচ্ছ অনেকেই এ, অনেকেই বি। দেখি একজন উত্তর দিলা, অর্পিতা উত্তর, আরিফা রিপা তুমি উত্তর দিয়েছো সি। তাড়াতাড়ি করে উত্তর দাও তো, তাড়াতাড়ি করে উত্তর দাও, দ্রুত উত্তর দাও ভাইয়া পুরা, একটু দ্রুত উত্তর দাও, একটু দ্রুত। দেখি অনেকেই বলছো 2650, অনেকেই আবার বি বলতেছো। ভুল উত্তর দেওয়া যাবে না, এগুলো 100% শিওরের সাথে উত্তর দিতে হবে। 100% শিওর হয়ে উত্তর দিতে হবে। তো উত্তর হবে অ্যাকচুয়ালি এটা 2650 কিলোমিটার। কেমন করে হবে আমি একটু দেখাই দিই তোমাদেরকে। দেখো এখানে কি বলছে, অর্ধেক বলছে, অর্ধেক মানে হচ্ছে হাফ। তাহলে হাফ তো আবার একের থেকে ছোট, তাহলে এন কত হবে? এন এর মান হবে 2। তাহলে এন এর মান যদি 2 হয়, খেয়াল করো, এইচ এর মান √2 - 1 ইন্টু আর। √2 মানে অ্যারাউন্ড 1.4 - 1 ইন্টু আর। তাহলে কত আসে? 0.4 ইন্টু আর। এটা অ্যারাউন্ড নিয়ার অ্যাবাউট 2650 কিলোমিটার আসে, কারণ আর এর মান হচ্ছে 6400। তাহলে হলো কত? 2650 কিলোমিটার। দ্যাটস ইউর অ্যান্সার। ভেরি ইজি, খুবই সহজ কিন্তু প্রশ্নটা। ঠিক আছে, জাস্ট এন এর মানটা বাইর করে এখানে বসাই দাও, অঙ্ক শেষ, দুধ ভাত, একবারে পান্তা ভাত। ওকে, ভেরি সিম্পল অঙ্ক। ওকে ওকে, গুড গুড গুড। ওকে, তাইলে এবার খেয়াল করো, আমরা কেস 1 শেষ করে ফেলেছি। এবার আমরা একটু কেস 2 এ যাই, দিয়ে গ্রাফ এঁকে তোমাদের ছুটি দিয়ে দেবো। তাহলে কেস 2 এর আগে এবার একটু তোমাদের সাথে একটু গল্প করে নেই। তো তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, তোমরা আমাকে আগে থেকে আমাকে তোমরা চিনো, কে কে আমাকে চিনো একটু কমেন্ট করো তো। আমাকে আজকের ক্লাসের আগে তোমরা কারা কারা চিনো একটু কমেন্ট করো। একটু তোমাদের সাথে আমার অ্যাডমিশনের গল্প বলে নেই, দিয়ে আমরা জি এর গভীরতার ক্রিয়া করে গ্রাফ এঁকে আজকে ছুটি দিয়ে দিব, নো প্রবলেম। একটু বলো তো আমাকে তোমরা কে কে চিন্তা না? আল্লাহ, তাহলে তো তোমরা আমাকে কেউ চিন্তাই না। যারা চিন্তা না, শোনো, আমার নাম হচ্ছে রাতুল। আমি একটু আমার পরিচয়টা দিয়ে নিই। তো আমার নাম তো আমার ক্লাস নিচ্ছে, আমার আইডি থেকে দেখতে পাচ্ছ। আমার নাম রাতুল, আর অপার ভাই অলরেডি বলেছে যে আমি সিএসসি ডিপার্টমেন্টে পড়ি, বুয়েটে। ওকে, তো বাংলাদেশে মোটামুটি আমি অ্যাডমিশন টেস্টে 13টা জায়গায় পরীক্ষা দিয়েছিলাম, বুঝলা? তো 13টা জায়গায় চান্স পাইছি, আলহামদুলিল্লাহ।
সব জায়গায় ভালো পজিশনে চান্স পাইছি। বুয়েট অ্যাডমিশন টেস্টে আমার পজিশন ছিল 32। তো অ্যাডমিশন হিস্টোরি বলি, 13টা জায়গায় পরীক্ষা দিয়েছিলাম। কেন পরীক্ষা দিয়েছিলাম? পরীক্ষা দিতে ভালো লাগছিল তাই দিছিলাম তা না, আসলে পরীক্ষা দিয়েছিলাম ঘোরার জন্য। মানে ধরো আমার বাসা তো রাজশাহী, জেনারেলি আমার তেমন বাংলাদেশ ঘোরা হয় নাই। তো কি করলাম, চিন্তা করলাম একটা কাজ করি, তাহলে পরীক্ষা ধরো বুয়েটের রেজাল্ট তো হয়ে গেছে মোটামুটি, তাহলে চিন্তা করলাম এবার একটা কাজ করি, সাস্টে যাই, তাহলে সিলেট, শ্রীমঙ্গল, জাফলং, রাতারগুল এগুলা ঘোরা হবে, গেলাম। চুয়েটে যাই, সাথে কক্সবাজার ঘোরা হবে, যদিও সেন্ট মার্টিন ঘোরা হয়নি। দিয়ে মনে করো এরকম করে গোটা বাংলাদেশটা ঘুরলাম। তারপরে প্রত্যেকটা জায়গায় প্লেস করলে কোচিং টোচিং থেকে ভালোই টাকা পয়সা দেয়, অনেক পুরস্কারও পাইছিলাম অ্যারাউন্ড। বুয়েট শুরু হওয়ার আগেই মেলা টাকা পুরস্কার পাইছিলাম, কারণ সবগুলোতে টপ পজিশন করছিলাম। তো অ্যাডমিশন স্টোরিজ একটা কথাই আমি বলবো, তোমরা প্যানিক হবে না, তোমাদের কনসেপ্ট এবং বেসিক ঠিক রাখতে হবে। কেন জানো, আমাদের ব্যাচের যদি কথা বলি, আমাদের ব্যাচের রুয়েটে এখন পর্যন্ত তোমরা যে কোনো বড় ভাইকে জিজ্ঞেস করো, আমি 16 ব্যাচ, তো আমি 16 ব্যাচ, 16 ব্যাচে তুমি রুয়েটে জিজ্ঞেস করো, দেখো এখনো 78টা সিট ফাঁকা আছে। ফাঁকা মানে বোঝো, 78টা সিটে রুয়েট ভর্তি হতে পারে নাই। তাহলে তোমরা কম্পিটিশন করো কাদের সাথে? তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে। কম্পিটিশন তোমার বন্ধু বান্ধবীদের সাথে করার কোনো প্রয়োজন নাই, তুমি নিজের সাথে কম্পিটিশন করো, দ্যাট উইল বি এনাফ। এই 78 জন রুয়েটে কেন ভর্তি হতে পারে নাই? 78টা সিট ফাঁকা কেন? ফাঁকা কেন? এই 78টা সিটের সমান, মানে 78টা সিটে পাস মার্ক করতে পারে নাই, মানুষ পাস মার্ক পায় নাই। মানে সাপোজ বুঝাই, ধরো অ্যারাউন্ড, ধরো জাস্ট ধরতে বললাম, বুয়েটে পরীক্ষা হয় কত নাম্বারে? বুয়েট বাদ দাও, রুয়েটে ধরো 400 মার্কের যদি পরীক্ষা হয়, এর পাস মার্ক যদি তুমি 40% চিন্তা করো, পাস মার্ক হয় 160। এই মার্কটাও যদি স্টুডেন্ট না পায়, তাইলে তো ভর্তি নেওয়া যায় না, তাই না? তো স্টুডেন্টরা এই মার্কটাও পায় না, জানো, দ্যাটস দ্য মেজর প্রবলেম। তাই বেসিক ঠিক থাকলে এটা থাকবে। অনেকে বলে যে ভাইয়া আমি তো করে আসছি 35টা অঙ্ক, দেখা যায় ওর মার্ক 100 নাই। কারণ তুমি চিন্তা করো, যদি বেসিক জায়গায় তুমি ভুল করো, তাহলে তোমার মার্ক থাকে না, টিচাররা কেটে ফেলে, ঠিক আছে? তাই এই জায়গাটা একটু কেয়ারফুল থাকবা। অ্যাডমিশন ইজ ভেরি ইজি। তাই আমি বলি তোমার বেসিক ঠিক রাখো। তুমি যদি 40% মার্ক পাও, চান্স হবে তোমার। ইঞ্জিনিয়ারিং গোলাতে তুমি যদি 40% মার্ক পাও, তুমি চান্স পেয়ে যাবা। এটা নিয়ে নিশ্চিন্ত থাকো, এটা নিয়ে শিওর থাকো, এটা নিয়ে কোনো ধরনের কনফিউশন নাই। তুমি যদি অ্যাডমিশন জায়গাগুলোতে 40% মার্ক পাও, তুমি চান্স পেয়ে যাবা ফর শিওর, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ওকে ওকে ওকে, তাইলে আমরা সহজ জিনিস এখন আমরা ক্লিয়ার করে বুঝে নেই। আর আরেকটা জিনিস হচ্ছে, তাহলে আমার মেডিকেলটা বলে নেই। আমার মেডিকেল ছিল রংপুর মেডিকেল কলেজ। ওকে, আমার রংপুর মেডিকেল কলেজ, আমি মেডিকেলেও চান্স পাইছিলাম আলহামদুলিল্লাহ। তাহলে রংপুর মেডিকেলেও চান্স পাইছিলাম। আর আমি হচ্ছি ফাউন্ডার অফ আর এ ফিজিক্স গ্রুপ। আমার গ্রুপের নাম হচ্ছে আর এ ফিজিক্স, এটার আমি ফাউন্ডার। ওকে, আর এ ফিজিক্স গ্রুপের আমি ফাউন্ডার। তাহলে আমার পরিচয় বলে দিছি। এখন আমরা আবার লিজিট কোশ্চেনে চলে আসি, যেখানে আমরা ছিলাম। তোমরা পরিচয় জানতে চাইছিলে তাই বললাম, কিন্তু কোনো দরকার ছিল না, টাইমগুলো অযথা নষ্ট। এবার 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 আমরা কোথায় আসি? আমরা চলে আসলাম কোন জায়গাতে? আমরা চলে আসছি ফুছু। আমরা চলে আসলাম এইচ গভীরতায়। এইচ গভীরতায় জি নির্ণয় করব। কি নির্ণয় করব? জি নির্ণয় করব। কোথায় নির্ণয় করব? এইচ গভীরতায় জি নির্ণয় করব। এবার দেখো, এখানে ঘটনা দুর্ঘটনা আছে এবং এর জন্য আমাদের একটা নতুন মেথড শিখতে হয়, যার নাম রুলস অফ সাবস্টিটিউশন। এটা আমরা একটু পরে দেখবো, খেয়াল করো। দেখো, জি এর ইকুয়েশন ছিল জি এম ডিভাইডেড বাই কত স্কোয়ার? ডি স্কোয়ার। তো ডি না, নর্মালি ধরো আর স্কোয়ার, ভূপৃষ্ঠে তো তাই। তাহলে একটু আগে আমি পৃথিবীর উপরে গেছিলাম, এবার পৃথিবীর ভিতরে ঢুকবো। মানে আমি আছি কোথায়? আমি আছি এখানে। পু পু পু, এটা হলাম আমি। কি সুন্দর দেখতে, তাই না? আমি এটা, তাহলে এটা আমি। এটা কে? এটা হলো রাতুল। ওকে, এটা হলো আমি। এখন এখানে তো ছিলাম, ভাল লাগতেছে না এখানে। আমি মনে করলাম পৃথিবীতে আমি গর্ত করি। কি করি? গর্ত করি। তাহলে গর্ত করতে করতে আমি এখানে না থেকে আমি কি করলাম? আমি এখানে চলে আসলাম। এখন এই পয়েন্টটা সাপোজ পৃথিবী থেকে এক্স গভীরতায়, খেয়াল করো, এক্স গভীরতায়। তাহলে এইচ চেঞ্জ করে দিয়ে দিলাম এক্স। পৃথিবী থেকে এক্স গভীরতায় এই পয়েন্টে আমার জি এক্স দরকার। কি দরকার? জি এক্স দরকার। তাহলে মজার কথা খেয়াল করো, এইখান থেকে টোটাল ডিস্টেন্স হচ্ছে আর। তাহলে এইটুকুটা যদি এক্স হয়, তাহলে তোমরাই বললো এই দূরত্বটা কতটুকুটা হবে? এই দূরত্বটা নিশ্চয়ই হবে আর মাইনাস এক্স। তাহলে বলো তো, আমি যদি জি এক্স এটা সমান যদি লিখি জি এম ডিভাইডেড বাই আর মাইনাস এক্স হোল স্কোয়ার, তাহলে কি সমস্যা আছে? এটা কি হবে? বলো তো, এটা কি কারেক্ট নাকি ভুল? এটা কি ঠিক
নাকি ভুল? তাড়াতাড়ি কমেন্ট করো তো ভাইয়া আপুরা, এটা ঠিক নাকি ভুল? এটা ঠিক নাকি ভুল? একটু দ্রুত কমেন্ট করো তো, এটা ঠিক নাকি ভুল? এটা ঠিক নাকি ভুল? তাড়াতাড়ি কমেন্ট করো তো ভাইয়া আপুরা, এটা ঠিক নাকি ভুল? ঠিক নাকি ভুল? একটু কমেন্ট করো। ওকে ওকে, বলো ঠিক নাকি ভুল? ঠিক নাকি ভুল? তাড়াতাড়ি কমেন্ট করো, ঠিক নাকি ভুল? ঠিক ঠিক, সবাই বলছে ঠিক 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 ঠিকই হয়ে যাবো যে ঠিক ঠিক করতে করতে। ভালো করে, ইয়েস, একজনের উত্তর ঠিক পাইলাম, লাবিব তোমার উত্তর ঠিক পাইলাম, বাকি সবার উত্তর ভুল। এটা ঠিক না, ঠিক না, ঠিক না, এটা ঠিক না, এটা ভুল। উত্তর কি? ভুল। কেন ভুল এটাই আমাদেরকে জানতে হবে ভাইয়ারা, কেন ভুল। তাহলে আমি যদি প্রশ্ন করি, তোমরা কেউ উত্তর দিতে পারো নাকি? লাবিব তুমি বলেছিলা ভুল, তাহলে আমি একটু তোমাকেই করেসপন্ডিং প্রশ্ন করলাম, আমাকে উত্তর দাও তো, এটা কেন ভুল? কেন ভুল? এটা কেন ভুল? উত্তর দাও তো আমাকে, এটা কেন ভুল? gx সমান কেন gm/r-x লিখতে পারবো না? একটু আগে যখন এখান থেকে আমি h উচ্চতায় গেছিলাম, তখন তো gh খুব সুন্দর করে আমি gm/r+h² লিখছিলাম। এখন কেন লিখতে পারবো না? আমার সমস্যাটা কি? লিখলে প্রবলেমটা কোথায়, কোন জায়গায় প্রবলেম? হ্যাঁ, তোমরা আরো অনেকেই বলেছো ভুল, যারা ভুল বলেছো গুড। হ্যাঁ, আঞ্জুমানারা বেগম তোমারটাও ঠিক আছে। আমাকে এবার বলো, ইয়েস, একজনের উত্তর কারেক্ট, খন্দকার ফরিদুজ্জামান, ফুল মাস কাউন্ট হবে না, দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। গোটা মাস হবে না। আরো অনেকেই সঠিক উত্তর দিয়েছো। কেন ভুল? কারণ এর জন্য, এই এম এর জন্য ভুল। কারণ দেখো, আমি যখন এই জায়গায় চলে আসলাম, তখন কিন্তু আমি পৃথিবীর পুরা ভরটা পেলাম না, তখন কিন্তু আমি এই ভরটুকুটা ইউজ করতেছি। এটা তো পুরা ভর না পৃথিবীর, এটা পৃথিবীর একটা অংশের ভর, এটা পৃথিবীর একটা ক্ষুদ্র অংশের ভর, এটা পৃথিবীর একটা পার্টের ভর। তাহলে পৃথিবীর একটা পার্টের ভর তো এম হবে না। আমি যদি একটা কাজ করি, এই ভরটাকে এম ড্যাশ দেই, এম ড্যাশ, আমি বললাম এই নীল রঙের বৃত্তটার ব্যাস মানে ভর হচ্ছে এম ড্যাশ দিয়ে, সূত্রটাকে যদি আমি এরকম করে লিখি, খেয়াল করো, gx = gm'/r-x²। এবার কি ঠিক আছে? আমাকে বলো তো ভাইয়া আপুরা, এবার কি ঠিক আছে? এবার কি জিনিসটা ঠিক আছে? আমাকে একটু কমেন্ট করে জানাও তো, এবার ঠিক আছে কি? একটু উপরে তুললে ভালো হতো। হ্যাঁ ভাইয়া, উপরে তুললে আসলে ঠিক আছে, উপরে আমার অনেক বোর্ডে ডিজাইন করা আছে ভাইয়ারা, সেজন্য আমি উপরে তুলতে পারতেছি না। ঠিক আছে, একটু কষ্ট করো। মানে আমার অফলাইন ব্যাচের জন্য বোর্ডে আমার বউ কষ্ট করে অনেকগুলো ডিজাইন করছে, তাই উপরে তুলতে পারতেছি না। ওকে, তাহলে আমাকে বলো তো, এটা এবার ঠিক হইতো না ভুল হইতো? এবার ঠিক হইতো, এটা ঠিক। ওকে, এবার ঠিক হইতো, ইয়েস ইয়েস ইয়েস, ঠিক 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 ঠিক, গুড গুড গুড। ওকে, তাহলে ঠিক আছে, গুড। এবার তাহলে ঠিক আছে, গুড। তাইলে বিষয়টা কি দাঁড়াইলো? বিষয়টা দাঁড়াইলো ঠিক, মানে এটা লিখলে আমরা ঠিক বলতাম। তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষার বিষয় আছে, সেই শিক্ষার বিষয়টা কি জানো? এটাকে আমরা বলবো রুলস অফ সাবস্টিটিউশন। রুল অফ সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন। বানান ভুল লিখলাম নাকি আল্লাহ জানে, ভুল লিখলে আমি দায়ী না, তোমরা দায়ী। ঠিক আছে, ভুলে গেছি ধরো। তাহলে রুল অফ সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন পদ্ধতি। খেয়াল করো, আমরা কি করেছিলাম? এই r² r+h² দিয়ে রিপ্লেস করেছিলাম না? আমরা কেন রিপ্লেস করেছিলাম? কারণ জি আর এম ধ্রুব থাকছিল। আমি যদি এরকম বড় একটা বৃত্ত করি, এম চেঞ্জ হয় না, বাতাসের তেমন একটা ভর নাই, তাই আমরা পরিবর্তন করতে পেরেছিলাম। তাহলে রুলস অফ সাবস্টিটিউশন বলছে, আমরা যদি কোনো জিনিসকে পরিবর্তন করি, তাহলে যতগুলো জিনিস পরিবর্তন হচ্ছে প্রত্যেকটাকে পরিবর্তন করতে হবে। ভালো করে খেয়াল করো, আমরা যদি একটা ইকুয়েশনের কোনো একটা জিনিসকে পরিবর্তন করি, তাহলে টোটাল ইকুয়েশনে যতগুলো জিনিস পরিবর্তন হচ্ছে সবগুলোকে পরিবর্তন করতে হবে। তাহলে রুল অফ সাবস্টিটিউশন কি বলতেছে? যে যদি কোনো ইকুয়েশন এ যদি কোনো কিছু পরিবর্তন করি, কোনো কিছু পরিবর্তন করি, কোনো কিছু পরিবর্তন করি, পরিবর্তন করি, তাহলে তাহলে যত কিছু পরিবর্তন হচ্ছে, যত কিছু পরিবর্তন হচ্ছে
পরিবর্তন হচ্ছে সব পরিবর্তন করতে হবে, সব পরিবর্তন করতে হবে, সব পরিবর্তন করতে হবে, সব পরিবর্তন করতে হবে। তাহলে যত কিছু পরিবর্তন হচ্ছে সব পরিবর্তন করতে হবে, মানে খেয়াল করো এখানে এম পরিবর্তন হচ্ছে, এম কেও পরিবর্তন করে দিলাম, ডি পরিবর্তন হচ্ছে, ডি কেও পরিবর্তন করে দিলাম। এবার ঠিক আছে, তাহলে এটা কারেক্ট বাট এটা ভুল। ঠিক আছে, এই জিনিসটা আমরা মাথার মধ্যে ঢুকাই ফেলছি, এখন আর আমাদের অঙ্ক করতে কোনো ধরনের প্রবলেম হবে না, আমি জানি। ওকে, আর কোনো পরিবর্তন হবে না। ওকে, এবার দেখো, তাহলে এবার আমরা ঘটনা দুর্ঘটনা ঘটাই ফেলবো, খেয়াল করো। এবার দেখো, এবার আমরা ভর ঘনত্বের একটু ঘটনা যদি ঘটাই, তাহলে জি ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবার আমরা একটা জিনিস কিন্তু জানি, কি জানি দেখো, আমরা জানি, আমরা এই জিনিসটা জানি যে আমাদেরকে এই ভরটাও পরিবর্তন করতে হবে, তাই না? তাহলে খেয়াল করো, এই ভরটাকে আমরা আগেও পরিবর্তন করতে পারি, পরেও পরিবর্তন করতে পারি। আমি আগেই পরিবর্তন করে দেওয়ার পক্ষে। মানে আমরা কি জানি, আমরা জানি রো ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, তাহলে ভর মানে হচ্ছে রো ইন্টু ভি, আর গোলাকার একটা বস্তুর আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। এই মানটাকে আমরা এখানে বসাই দেবো। তাহলে খেয়াল করো, জি 4/3 পাই আর কিউব ইন্টু রো ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে কি দাঁড়ায়, 4/3 পাই রো জি আর। গুড। তাহলে আমরা জি কে এইভাবে পরিবর্তন করতে পারি। এবার দেখো, এই সূত্রে যদি আমরা আর কে পরিবর্তন করি, তাহলে পায়ও ধ্রুবক, রো ধ্রুবক, জিও ধ্রুবক। তাহলে আমি এবার যদি জি এক্স লিখি, তাহলে আমি খুব ইজিলি 4/3 পাই রো জি এক্স লিখতে পারবো। এটা কি ঠিক? তাড়াতাড়ি কমেন্ট করো তো ভাইয়া, এটা কি কারেক্ট নাকি ভুল? এটা কি কারেক্ট নাকি ভুল? দ্রুত কমেন্ট করো তো, এই ইকুয়েশনটা ঠিক নাকি ভুল, এই ইকুয়েশনটা ঠিক নাকি ভুল, দ্রুত কমেন্ট করো। আর সর্বোচ্চ 5 মিনিট ভাইয়ারা, আর সর্বোচ্চ 5 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট এইটুকুটা করব। সামনের দিন ইনশাল্লাহ গ্রাফ থেকে শুরু করব। ওকে, এইটুকুটা করে সে, আর সর্বোচ্চ 5 মিনিট। অনেকেই বলছো ঠিক, অনেকেই বলছো ভুল। দেখি আর একটু দেখে নেই, ঠিক না ভুল, ঠিক না ভুল, ঠিক নাকি ভুল, ঠিক নাকি ভুল, ঠিক নাকি ভুল, দেখি রাইট রং, রাইট রং। অনেকেই কিন্তু ঠিক বলতেছো, অনেকেই ভুল বলতেছো, উত্তর হবে ভুল। খেয়াল করো, এই আর এই দূরত্বটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব। আর এই এক্সটা কোথায় একটু খেয়াল করে দেখো, এক্সটা হচ্ছে এক্স গভীরতায়, এক্স গভীরতায় মানে এইটুকুটা এক্স, এইটুকুটা এক্স ভাইয়ারা, এইটুকুটা কিন্তু এক্স। এই এক্সটা যদি এইটা হতো তাহলে হইতো, তাহলে কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে আর মাইনাস এক্স। তাহলে আমরা কি বলবো, তাহলে বলবো 4/3 পাই রো জি আর মাইনাস এক্স। এইটা হচ্ছে আমার জি এক্স এর ইকুয়েশন। খেয়াল করো, এইটা হচ্ছে আমার জি এক্স এর ইকুয়েশন। ওকে, এইটা হচ্ছে আমার জি এক্স এর ইকুয়েশন। এবার খেয়াল করো, এবার আমরা জাস্ট যদি ভাগ করে দিই, খেয়াল করো, আগের মতো যদি আমরা দুইটা ইকুয়েশন লিখি, তাহলে জি ছিল 4/3 পাই আর রো জি, জি এক্স হয়ে গেল 4/3 পাই রো জি আর মাইনাস এক্স। আবার বড় কোনটা, উপরেরটা, ছোট কোনটা, নিচেরটা। জাস্ট ভাগ করে দিই, ভাগ করে দিলাম। খেয়াল করো, জাস্ট যদি ভাগ করে দিই, তাহলে এইটা 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 কাটা, রো কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, তাহলে কি দাঁড়ায়, জি বাই জি এক্স ইকুয়ালস টু আর বাই আর মাইনাস এক্স। দেখতে ভালো লাগছে না? উল্টা করি, জি এক্স বাই জি যদি করি, তাহলে আর আর কাটলে 1 মাইনাস এক্স বাই আর। তাহলে যদি এক্স বাইর করতে চাই, এবার খেয়াল করো, এক্স ইকুয়ালস টু কত থাকে, এক্স ইকুয়ালস টু থাকে, এটা এদিকে যাবে 1 মাইনাস জি এক্স বাই জি ইন্টু আর। এবার কিন্তু ইকুয়েশনটা হচ্ছে এরকম, ভালো করে খেয়াল করো। তাহলে এই ইকুয়েশনটা যদি আমি লিখি, তাহলে হবে 1 মাইনাস জি এক্স বাই জি। তাই এটাকে আমরা লিখবো কি, এবার এই জি এক্স বাই জি কে আমরা লিখলাম 1 মাইনাস পি ইন্টু আর। তবে এবার তাড়াতাড়ি করে কমেন্ট করো তো ভাইয়া পুরা, পি এ নাম্বার অপশন, পি গ্রেটার দেন 1, বি নাম্বার অপশন, পি লেস দেন 1। এবার তাড়াতাড়ি কমেন্ট করো তো, পি এর মান একের থেকে বড় নাকি ছোট, পি এর মান একের থেকে বড় নাকি ছোট, পি এর মান
পি এর মান অপের থেকে ছোট লাগে নাকি বড় লাগে, ছোট লাগে নাকি বড়, মানে R3 R2 কাটাকাটি হয়ে আর আছে, ইয়েস। বলো তো ছোট হবে নাকি বড় হবে, 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 ছোট হবে নাকি বড় হবে। অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে আসলেই, এক্ষুনি শেষ করে দেবো, এক্ষুনি শেষ করে দেবো। ছোট হবে, আচ্ছা আরেকবার বুঝাই দিচ্ছি ভাইয়েরা, খেয়াল করো, দেখো খুবই সহজ, ভেরি ইজি। দেখো কিচ্ছু করি নাই, দেখো জি এর মান এইখানে আমি কি করছি, জাস্ট ভাগ করছি, খেয়াল করো। তাহলে এখানে আর কিউব ছিল, এটা আর স্কোয়ার, ভাগ করলে 4/3 পাই রো জি আর হয়। বাট এই আরটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, তাই আমরা যদি জিএক্স বলি এই ইকুয়েশনটা ভুল, এটা ভুল, ইকুয়েশনটা ঠিক হচ্ছে এটা 4/3 পাই রো জি আর মাইনাস এক্স, মানে আমি যে ছবিটা আঁকছিলাম এই কেন্দ্র থেকে এই পয়েন্টের দূরত্ব এটা ছিল আর মাইনাস এক্স, তা আর এই দূরত্বটা ছিল এক্স, তাহলে এই দূরত্বটা আমার লাগবে, এটা হচ্ছে আর মাইনাস এক্স, এটা এখানে বসাই দিলাম, জাস্ট ভাগ করছি আর কিছুই করি নাই। দেখো ভাগ করছি জি বাই জি এক্স, তাহলে উপরে আর ছিল আর, নিচে আর মাইনাস এক্স ছিল, আর মাইনাস এক্স দিয়ে কি করছি ইনভার্স করে দিছি, মানে উপরে জি এক্স নিচে জি, দেখো উপরে জি এক্স নিচে জি, ইনভার্স করলে এটা উল্টায় যায়, কেমন করে উল্টায় দেখো, এক লাইন করি, আর মাইনাস এক্স বাই আর, তাহলে এরকম করলে কি হয় আর মাইনাস 1 মাইনাস এক্স বাই আর, দেখো 1 মাইনাস এক্স বাই আর, জাস্ট এটাকে উল্টাই দিছি, উল্টায় দিয়ে কি করছি এক্স আনলে এটাকে এদিকে আনছি, এটাকে এদিকে নিয়ে গেছি, তাহলে 1 মাইনাস জি এক্স বাই জি, এই 1 মাইনাস জি এক্স বাই জিটাকে পি ধরছি, তাহলে জি এক্স ছোট, জি হচ্ছে বড়, কারণ ভূপৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ, তাহলে পি এর মান একের থেকে কম, তাহলে এই সূত্র দিয়ে আমরা গভীরতার জিও বের করতে পারি, গভীরতার জিও বের করতে পারি। একটা ছোট্ট অঙ্ক দেখে নাও, ছোট্ট অঙ্ক দেখে নাও, গভীরতার জি আমরা কত সহজে বের করতে পারি। ছোট্ট অঙ্ক খেয়াল করো, ছোট্ট অঙ্ক, ছোট্ট অঙ্কটা খেয়াল করো, পৃথিবী পৃষ্ঠ থেকে, পৃথিবী পৃষ্ঠ থেকে, পৃথিবী পৃষ্ঠ থেকে, পৃথিবী পৃষ্ঠ থেকে, পৃথিবী পৃষ্ঠ থেকে কত গভীরতায়, কত গভীরতায়, কত গভীরতায় জি এর মান, জি এর মান হাফ হবে, হাফ জি হবে। তাড়াতাড়ি করে কমেন্ট করো তো, এই অঙ্ক এমনি করে ফেলা যায়, কিছু করাই লাগে না অ্যাকচুয়ালি, অঙ্ক ছাড়া ফিলিংস দিয়ে অঙ্কটা করা যায়, অঙ্কটা ফিলিংস দিয়েই করা যায়, অঙ্কটা ফিলিংস দিয়েই করা যায়। এখনই শেষ, এই অঙ্ক করে তো শেষ, আর কোনো অঙ্কই নাই, এটা করেই শেষ ভাইরা, এটা করেই শেষ, লাস্ট লাস্ট লাস্ট। উত্তরটা বলে দাও, উত্তরটা বলে দাও, অঙ্কটা কত, উত্তরটা বলে দাও। 0.5 আর, ইয়েস দ্য অ্যান্সার ইজ আর বাই 2। দেখো কেমন করে জি বাই 2 হয়, মানে কি জি বাই 2 মানে কি, পি এর মান হবে একের থেকে ছোট, মানে পি এর মান হচ্ছে হাফ, তাহলে ওখানে বসাও, দেখো এক্স এর মান 1 মাইনাস হাফ ইন্টু আর, তাহলে কত হাফ আর, এটা হচ্ছে উত্তর, খুবই সোজা। তো এটা ফিলিংস থেকে করা যায়, এটা সামনের ক্লাসে আমরা গ্রাফিকে দেখাবো, তাহলে আরও অনেক সোজা লাগবে, খুবই সহজ। তাহলে জাস্ট এইটুকুটা বলি, ক্লাসে জাস্ট ডাস্টার মার্কার হাত থেকে রেখে দিয়েছি, আমি এখন একটু সাম আপ করি। তোমাদের যেহেতু প্রথম ক্লাস, একটু প্লিজ কমেন্ট করে জানাও ভাইয়ারা যে ক্লাসটা কেমন লাগলো, তোমাদের কি কোনো জিনিস খারাপ লাগছে বা বুঝতে পেরেছো। আর সামনের ক্লাস থেকে ডিউরেশনটা আমি আরেকটু ছোট রাখার চেষ্টা করব, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তোমরা অনেকে বড় ক্লাস করতে চাও, তাই একটু বেশি পড়াইছি আজকে, নো প্রবলেম। তোমরা একটু আমাকে জানাও ক্লাসটা কেমন লাগলো, কি কি পড়াইছি আমি বলি। আমি প্রথমে মহাকর্ষ সূত্রটা বলছি, যে মহাকর্ষ সূত্রে বলটা হচ্ছে আকর্ষণ ধর্মী এবং বলটা হয় জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, কিন্তু বল একটা ভেক্টর রাশি, যে কোনো জিনিসকে তাহলে ভেক্টর হিসেবে লিখতে হবে, তাহলে ভেক্টর হিসেবে লিখতে গেলে আমরা কি করব, তার একক ভেক্টর দিয়ে গুণ দিব। তাহলে মহাকর্ষ সূত্রের বিবৃতিতে বলা আছে যে তারা দুইটা বস্তু তার কেন্দ্র সংযোগ সরল রেখা বরাবর বল ক্রিয়া করে। তাই আমি কি করলাম, ছোট হাতের ডি মানে দূরত্বের একক ভেক্টর দিয়ে যদি জাস্ট গুণ করে দিই, তাহলে এটা ভেক্টর হয়ে যাবে, ওকে। তারপরে কি করলাম, দুইটা বস্তুকে পানির মধ্যে চুবাই দিলাম, ড্রেনে চুবাই, মাটিতে চুবাই, যেখানে চুবাই, মাটির ভিতরে ডুবাই, মহাকর্ষ বলের কোনো ধরনের পরিবর্তন হবে না, হবে না, হবে না। তারপরে কি করছি, ওই যে বস্তুটা যদি এম জি হয় তাহলে এম হবে আমার ভর, বস্তুটা যদি এম এ হয় তাহলে আমার ভরও হতে পারে, পৃথিবীর ভরও হতে পারে। ওখান থেকে আমরা মহাকর্ষ ত্বরণ জিতে গেছি এবং জি এর উচ্চতার ক্রিয়াতে আমরা দেখাইছি যদি উপরে যায় তাহলে কেমন করে পরিবর্তন হয়, h সমান √n-1 ইন্টু আর অনুযায়ী, আর যদি গভীরতায় যায় তাহলে কেমন করে পরিবর্তন হয়, 1 - p ইন্টু আর দিয়ে পরিবর্তন হয়, ওকে। তাহলে তোমরা বুঝতে পারছো, তোমরা আমাকে জানাও ভাইয়ারা যে কেমন লাগছে তোমাদের ক্লাসটা, ওকে ঠিক আছে। তাহলে তোমরা সবাই ভালো থেকো ভাইয়ারা, আসসালামু আলাইকুম। ক্লাস শেষ করে দিলাম, ওকে, আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ইনশাল্লাহ সামনের সপ্তাহে বা তারপরের সপ্তাহে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।